আসসালামু আলাইকুম, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। একই সাথে ফেসবুক এবং ওয়েবসাইট এই দুইটা জায়গা থেকেই লাইভে চলে আসছি। একটু কমেন্টে জানিয়ে দিবা ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে, সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করে দিই। গত ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল, ট্রাই করছিলাম? অনেক ঠান্ডা পড়ছে, রাইট? অনেক ঠান্ডা আজকে। তো চলো, গত ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল, ট্রাই করছিলা কিনা বলো। কৃষ্ণ গহ্বরের একটা ম্যাথ। এটা কি বলছিল এই ম্যাথটার মধ্যে? বলছে একটি কৃষ্ণ গহ্বর এমন একটি বস্তু যার মধ্যে অভিকর্ষীয় বল এত শক্তিশালী যে এমনকি এখান থেকে আলো মুক্তি পায় না। তাহলে আমরা সবাই ব্ল্যাক হোলের নাম তো শুনছি, রাইট? ব্ল্যাক হোল অ্যাকচুয়ালি কি করে? সকল বস্তুকে তার নিজের দিকে, তার আকর্ষণ ক্ষমতা এত বেশি যে আলো যে ছুটে যাবে উপরের দিকে সেটাও পারে না, আলোকেও সে তার নিজের দিকে আকর্ষিত করে রাখে, তাই না? আচ্ছা, তো আলো সেই বস্তুটাকে ছেড়ে বা কৃষ্ণ বস্তুটাকে ছেড়ে সামনের দিকে যেতে পারে না। আলো যেতে পারে না। আলো আমরা সবাই জানি কোন বেগে চলাচল করে? সি বেগে চলাচল করে, তাই না? সি এর ভ্যালু কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো 3 × 10⁸ মিটার পার সেকেন্ডও তার মধ্য দিয়ে চলে যেতে পারতেছে না। ঠিক আছে, বলছে পৃথিবীর ব্যাস কত ছোট হলে, মানে পৃথিবীর ব্যাসের মান জানতে চাইছে। পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবীর ব্যাস কত ছোট হলে এটি একটি কৃষ্ণ গহ্বরে অর্থাৎ ব্ল্যাক হোলে পরিণত হবে। বলতো কোনো একটা গ্রহ ব্ল্যাক হোল হওয়ার শর্তটা কি? কোন একটা গ্রহ কখন ব্ল্যাক হোল হবে? কোন একটা গ্রহ কখন ব্ল্যাক হোল হবে বা কৃষ্ণ বস্তু হবে? ব্ল্যাক হোল বা কৃষ্ণ বস্তু হবার শর্ত লিখো আমার সাথে সাথে। শর্তটা কি বলো? হাত একদম জমে আছে আজকে ঠান্ডায়। আচ্ছা, তো ব্ল্যাক হোল বা কৃষ্ণ বস্তু হবার শর্তটা কি? হবার শর্তটা হচ্ছে যেই স্কেপ ভেলোসিটি, আমরা জানি কোনো একটা গ্রহ, যে কোনো গ্রহের স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ বলতে একটা রাশি আছে। যেই মুক্তিবেগটা কি বোঝায়? যে ওই গ্রহতে কোন বেগে একটা বস্তুকে ছুঁড়ে মারলে সেটা ওই গ্রহের আকর্ষণ ক্ষমতার বাইরে চলে যায়। তাইলে মুক্তিবেগ দিয়ে বলতো ব্ল্যাক হোল বা কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগ কত হওয়া উচিত? অবশ্যই অবশ্যই মুক্তিবেগের যে মানটা সেটা আলোর বেগের চেয়েও বেশি হবে। যেহেতু আলো তার মধ্যে দিয়ে যাইতে পারতেছে না, তার মানে নিশ্চয়ই আলোর চেয়েও বেশি বেগের মান তার মুক্তিবেগ হবে। যদি এমন হইতো আলোর বেগের মানটাই মুক্তিবেগের সমান বা আলোর বেগের কম মানই মুক্তিবেগের সমান, তাহলে তো আলো চলে যেত, তাহলে তো আলো চলে যেত, তাই না? তো আলোর বেগের মানও কি কম কার চেয়ে? ওই গ্রহের মুক্তিবেগের চেয়ে। এটাই তো রিলেশনশিপ, তাই না? মুক্তিবেগ কিসের চেয়ে বড় হবে? আলোর বেগের চেয়েও বড় হবে। আলোর বেগকে আমরা সি দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এখন একটা ক্রিটিক্যাল কন্ডিশন, লাইক ধরো কাটায় কাটায় কৃষ্ণ বস্তু হবে কারা? মানে কাটায় কাটায় জাস্ট একটুর জন্য কৃষ্ণ বস্তু হয়েছে কারা? যাদের মধ্যে এই মুক্তিবেগের মানটা আলোর বেগের মানের সমান। অর্থাৎ এমন একটা গ্রহের কথা চিন্তা করো যেই গ্রহে মুক্তিবেগের মান আলোর বেগের মানের সমান। সেই গ্রহটাতে কি হবে? আলো জাস্ট কাটায় কাটায় তাকে ক্রস করে যায়। মানে আলো সি বেগে যদি যায়, মানে মুক্তি বেগে যদি যায়, আলোটা তার আকর্ষণ ক্ষমতার বাইরে চলে যায়। এখন প্রশ্ন হলো কাটায় কাটায় মানে জাস্ট একটুর জন্য একটা গ্রহ কৃষ্ণ বস্তু বলতেছি, তাহলে সে তার মুক্তি বেগের মানটা কি হবে? আলোর বেগের চেয়ে সামান্য একটু বেশি। আলোর বেগের চেয়ে কি কতটুকু বেশি? সামান্য একটু বেশি। মানে কাটায় 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 মুক্তি বেগটা আলোর বেগের সমান হয়েছে, বা কাটায় কাটায় ওই গ্রহটা কৃষ্ণ বস্তু হয়েছে। কখন? যখন এই মুক্তিবেগটা কার সমান হবে? আলোর বেগের সমান হবে। এটা বলতে পারি আমরা, কারণ কি নর্মালি উচিত হচ্ছে আলোর বেগের চেয়ে একটু বেশি হয়। এটা হচ্ছে আইডিয়াল, মানে কৃষ্ণ বস্তু হইতে হলে মুক্তিবেগের মান আলোর বেগের চেয়ে বেশি হইতে হবে। কিন্তু যেই গ্রহটা একটুর জন্য কৃষ্ণ বস্তু হয়েছে তাদের ক্ষেত্রে কতটা বেশি? ওই বেশির পরিমাণ, লাইক ধরো জিনিসটা এরকম হইতে হয়তো ভিই ইজ ইকুয়াল টু সি প্লাস 0.0000000001। তো এই জিনিসগুলোকে, এটাকে কি আমরা জিরোই চিন্তা করতে পারি না?
জিরোই চিন্তা করতে পারি না, জিরোই চিন্তা করতে পারি। তাহলে যেই গ্রহটা একটুর জন্য কৃষ্ণ বস্তু হয়েছে সেই গ্রহটার ক্ষেত্রে আমরা বলতে পারি মুক্তিবেগের মানটা কি আলোর বেগের মানের সমান। বেসিক্যালি একটু বেশি, কিন্তু এত অল্প বেশি যেটা গণনার যোগ্য না। তো এই যে এই গ্রহটা, যেই গ্রহটায় মুক্তিবেগের মান আলোর বেগের সমান বা আলোর বেগের চেয়ে সামান্য একটু বেশি, সেই গ্রহটা থেকে কি আলো সামনের দিকে যেতে পারবে? মানে এই গ্রহটা থেকে কি আলো সামনের দিকে যেতে পারবে? পারবে না, কিন্তু আলো কিন্তু যেতে পারবে না, আলো আটকায় যাবে, আলো আটকায় যাবে। ঠিক আছে? সো আমরা কোন কন্ডিশনের জন্য ম্যাথ করব? মেইন কৃষ্ণ বস্তুর শর্তের কন্ডিশন হচ্ছে এটা, বাট আমরা যখন ম্যাথ ট্যাথ করবো না, তখন আমরা ভিই ইজ ইকুয়াল টু সি ধরে করব। আসলে সি এর একটু বেশিই ধরা আছে এখানে, কিন্তু এত অল্প বেশি যে ওই পার্টটা লিখা না লিখা সমান কথা। ঠিক আছে? সো ভিই ইজ ইকুয়াল টু সি, এটা ধরলা ভিই বা মুক্তিবেগের রাশিমালা। গত ক্লাসেই তোমাদেরকে পড়াইছি মুক্তিবেগের রাশিমালাটা কি। মুক্তিবেগের রাশিমালাটা এরকম ছিল, √2gm ডিভাইডেড বাই r ইজ ইকুয়াল টু সি থাকুক। তোমার লাগবে কাকে? তোমার লাগবে হচ্ছে আর এর ভ্যালুটা, দেন আর থেকে তুমি ব্যাস বাইর করবা। ঠিক আছে? তুমি বর্গ করে দাও উভয় পক্ষকে। বর্গ যদি করে দাও তাহলে কি 2gm ডিভাইড বাই কি r, আর এই জায়গায় সিটা হয়ে যাবে কি সি স্কোয়ার। এখন দেখো সবগুলো রাশির মান বসাও। 2 ইন্টু জি এর ভ্যালু বসাও 6.67 ইন্টু কত 10⁻11। এম এর ভ্যালু যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা বসাবা। হ্যাঁ, যেটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে কত দেওয়া আছে? এম এর মান 5.98 ইন্টু 10⁻24 ডিভাইড বাই আর। তুমি এই আরটাকেই বের করবা, দেন পরে আর থেকে ব্যাস বের করবা আর কি। তাহলে আর ইজ ইকুয়াল টু, এখানে সি স্কোয়ার ছিল, সি স্কোয়ারের ভ্যালু বসাই দাও। সি কত? সি এর ভ্যালু কত? আলোর বেগের ভ্যালু 3 ইন্টু 10⁻8 স্কোয়ার। তাহলে এখন এই জায়গা থেকে আর চলে আসবে কিনা? ইজিলি আর চলে আসবে। আর চলে আসবে কিনা? আর একদম সহজে চলে আসবে। 6.67 ইন্টু 10⁻11 ইন্টু 5.98 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই কত? 3 ইন্টু 10⁻8 স্কোয়ার। তাহলে এটা আসছে কত? 8.86 ইন্টু 10⁻কত -3। দেখো তো এরকম কিছু আসছে কিনা। 5.98 বাকি সব কিছু ঠিকঠাক বসাইছি। হ্যাঁ, ঠিকঠাক বসাইছি বাকি সব কিছু। ঠিক আছে? ওকে, তাহলে এই রকম একটা জিনিস আসছে কিনা দেখো তো। এই রকম একটা জিনিস আসছে, রাইট? তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধের মান। তোমার লাগবে কাকে? তোমার লাগবে হচ্ছে দাঁড়া এটা লিখে দিই, এটা এই পাশে থাকুক, এটা হচ্ছে জাস্ট কনসেপ্ট আর কি। হ্যাঁ, আচ্ছা, তোমার লাগবে কাকে? তোমার লাগবে হচ্ছে ব্যাসের মানকে। সো ব্যাসকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডি দ্বারা প্রকাশ করি। ডায়ামিটার কি? দুইটা ব্যাসার্ধ। তাহলে দুইটা ব্যাসার্ধ মিন্স 2 ইন্টু ব্যাসার্ধের ভ্যালুটা বসাই দাও। ব্যাসার্ধের ভ্যালু কত? 8.86 ইন্টু 10⁻3। তাহলে ব্যাস চলে আসবে কিনা? ব্যাস চলে আসবে। যাই আসছে অ্যান্সার সেটাকে 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ দিলে আসে 0.017, তো 018 এত মিটার। তার মানে পৃথিবীকে কেউ যদি চাপ দিয়ে চারপাশ থেকে পৃথিবী থেকে চাপ দেয়, পৃথিবীর বর্তমান তো ব্যাস অনেক বড়, 12,800 কিলোমিটার, সেখানে চাপ দিয়ে এই ব্যাসটাকে যদি 0.018 মিটার বানায়, কত পৃথিবী বুঝতে পারতেছ? 0.018 মিটারে পৃথিবীর ব্যাস হবে এই এতটুকু। তো এই রকম সাইজের যদি বানাইলে ওইটা কিসের ন্যায় কাজ করবে? ওইটা কিসের ন্যায় আচরণ করবে? ওইটা আচরণ করবে হচ্ছে কৃষ্ণ বস্তুর ন্যায়। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? সবাই লেখা হলে বলিও। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস পড়বো, একটা কনসেপ্ট পড়বো। কনসেপ্টটার নাম লিখো, হেডিং দাও সবাই আমার সাথে সাথে, হেডিং দাও। হেডিং দিবা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। বা ইংরেজিতে বললে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। হ্যাঁ, কৃত্রিম উপগ্রহ বা ইংরেজিতে বললে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। হ্যাঁ, আচ্ছা, তো আমরা গত ক্লাসে একটা পড়ছিলাম। গত ক্লাসে তোমাদের একটা জিনিস লিখে দিয়েছিলাম, কোন একটা কৃত্রিম উপগ্রহকে কত বেগে নিক্ষেপ করলে সে কি কৃত্রিম উপগ্রহে পরিণত হয়। মানে কোনো একটা কিছুকে কত বেগে নিক্ষেপ করলে সেই কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। মনে আছে গত ক্লাসে পড়াইছিলাম ক্রিটিক্যাল ভেলোসিটিতে নিক্ষেপ করতে হবে। ক্রিটিক্যাল ভেলোসিটির ফর্মুলা কি ছিল? ভিই ডিভাইড বাই √2।
এই বেগে যদি নিক্ষেপ করি তাহলে ওই বস্তুটা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের এখন বের করতে হবে এইটা না কত বেগে নিক্ষেপ করব সেটা না, বরং এই যে নিক্ষেপ করলাম কৃষ্ণ বস্তুটাকে নিক্ষেপ সরি এই কৃত্রিম উপগ্রহটাকে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পরে সে একটা সার্টেন হাইটে উঠবে, একটা সুনির্দিষ্ট উচ্চতায় উঠবে, উঠে কি বসে থাকবে? বসে থাকবে না, সে কি করবে? আবর্তন করতে থাকবে। সে পৃথিবীটাকে চারদিক থেকে কি আবর্তন করতে, মানে এইভাবে সে এই পাশ থেকে এই পাশে আবর্তন করতে থাকবে, ঘুরতে থাকবে। ঠিক আছে, এভাবে বা এভাবে আবর্তন করতে থাকবে। আমাদের টার্গেট কি জানো? আমাদের টার্গেট হচ্ছে এই আবর্তনের সময় তার বেগটা কত, এই বেগটা বের করা। এটা না, এটা গত ক্লাসে পড়া শেষ। আমাদের টার্গেট হচ্ছে এই বেগটা বের করা। এই বেগটাকে আমরা কি বলতে পারি? প্রদক্ষিণ বেগ বা আবর্তন বেগ। এটা আমরা বের করব, এটা আমরা বের করব। ঠিক আছে, আবর্তন বেগ বা প্রদক্ষিণ বেগটা বের করব। এটা হচ্ছে নিক্ষেপের বেগ, এটা হচ্ছে আবর্তন বেগ বা প্রদক্ষিণ বেগ, এটা বের করব। আচ্ছা, এই কৃষ্ণ বস্তুটা এই কৃত্রিম উপগ্রহটা যখন আবর্তন করতেছে, এই কৃত্রিম উপগ্রহটা পৃথিবী পৃষ্ঠ থেকে কতটা দূরে আছে এটা একটা চলক দিয়ে আগে লিখি। এইচ, সবাই লিখো এইচ, একটা চলক। এইচ এর পরিচয় কি? এইচ এর পরিচয় হচ্ছে ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আরেকটা জিনিস বলো তো দেখি। এই কৃত্রিম উপগ্রহের দূরত্বটা আমরা তাহলে মাপলাম কোথা থেকে? এই ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহটার দূরত্ব হচ্ছে এতটুকু। ঠিক আছে, যদি তোমাকে বলে কৃত্রিম উপগ্রহটার ব্যাসার্ধ কত, কৃত্রিম উপগ্রহ তো ঘুরতেছে তাই না, এই ঘোরার ক্ষেত্রে ঘূর্ণন ব্যাসার্ধটা কত সেটা যদি তোমার কাছে জানতে চাই, তাহলে কতটুকু হবে বলো তো? ঘূর্ণন ব্যাসার্ধটা কতটুকু হবে? এখান থেকে ধরে এই পর্যন্ত না, এখান থেকে ধরে এই পর্যন্ত, কারণ পুরাটা তো এভাবে ঘুরতেছে তাই না, তাহলে ব্যাসার্ধটা বেসিক্যালি কি হবে? আর প্লাস এইচ না, কারণ এখানে দেখো একটা আর অংশ আছে, দেন আবার একটা কি আছে? এইচ অংশ আছে, তাহলে আর প্লাস এইচ। তাহলে আর প্লাস এইচ, এই চলকটার পরিচয় আমার সাথে সাথে সবাই একটু লিখো। আর প্লাস এইচ দিয়ে কি বোঝায়? আর প্লাস এইচ এই চলকটা দিয়ে বোঝায় কৃত্রিম উপগ্রহের ঘূর্ণন ব্যাসার্ধ। ঘূর্ণন ব্যাসার্ধ, সে যে ঘুরতেছে সে কত ব্যাসার্ধ পথে ঘুরতেছে, হ্যাঁ কত ব্যাসার্ধ পথে ঘুরতেছে সেই ভ্যালুটা হচ্ছে আর প্লাস এইচ। এটাকে এভাবেও বলা যায় পৃথিবীর কেন্দ্র থেকে বা গ্রহের কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব বলা যায় না? গ্রহের কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্বটাকেও কিন্তু আর প্লাস এইচ বলা যায়। আমি এই ডিসটেন্সটার কথা বলতেছি। এটাকে কি আর প্লাস এইচ বলা যায়। ঠিক আছে, যে কোনো মুহূর্তে এই দূরত্বটা আর প্লাস এইচই থাকবে। আচ্ছা, যেহেতু কৃত্রিম উপগ্রহটা ঘুরতেছে, পৃথিবীর চারপাশে ঘুরতেছে, যে কোনো কিছু যখন পৃথিবীর চারপাশে আবর্তন করে বা ঘূর্ণন দেয় তখন তার কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল আছে না? আবর্তন দেওয়ার সময় কি কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল থাকবে কিনা? কেন্দ্রমুখী বল থাকবে। সে যখন আবর্তন দিচ্ছে তার কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল কাজ করবে। মাথায় রাখবা যে কোনো ঘূর্ণনশীল বস্তুতে এই কেন্দ্রমুখী বল থাকবেই। এই কেন্দ্রমুখী বল ছাড়া কোনো বস্তুই ঘুরতে পারবে না। কেন্দ্রমুখী বল না থাকলে কেউই ঘুরতে পারে না। যে কোনো কিছু ঘুরতেছে, তোমার চারপাশে যে কোনো কিছু ঘুরতেছে মানে তার মধ্যে অবশ্যই অবশ্যই কেন্দ্রমুখী বল আছে। কেন্দ্রমুখী বল আছে, এন্ড এমন ব্যাপারটা মাথায় রাখবে এমন ভাবে যে এই কেন্দ্রমুখী বলটা এমন না যে এটা নিজে নিজে তৈরি হয় বস্তুর মধ্যে, এটা কোনো একটা জায়গা থেকে সে সোর্স করে বা কোনো একটা জায়গা থেকে সে পায়। যেমন সুতায় বেঁধে কোনো বস্তুকে যখন তুমি ঘোরাচ্ছ, ধরো সাপোজ একটা সুতায় বেঁধে কোনো একটা বস্তুকে তুমি এভাবে ঘোরাচ্ছ, তাহলে ওই ক্ষেত্রে ওই বস্তুটারও কেন্দ্রমুখী বল আছে, ঘূর্ণনশীল বস্তুটার। ওই বস্তুটার কেন্দ্রমুখী বলটা কত? ওই বস্তুটার কেন্দ্রমুখী বলটা হবে ওই যে সুতা দিয়ে বেঁধে রাখছো না, ওই সুতা দিয়ে বেঁধে রাখার সময় সুতার যে টান বলটা সেটাই হবে ওই বস্তুর কেন্দ্রমুখী বল। তাহলে এখানে বলো, এখানে তো সুতা দিয়ে বেঁধে ঘোরানো হচ্ছে না, এখানে এই কেন্দ্রমুখী বলটার যোগান কে দিবে? এই কেন্দ্রমুখী বলটা পাবে কোথা থেকে সে? এই যে ঘুরতেছে কেন্দ্রমুখী বলটা, বলো তো দেখি কার থেকে পাইতে পারে? বলো, এনি আইডিয়া? কেন্দ্রমুখী বল কার থেকে? সবাই বলছো স্মল জি। স্মল জি তো ত্বরণ। হ্যাঁ, আনিকা বলছো অভিকর্ষ। হ্যাঁ, অভিকর্ষ বা মহাকর্ষ বল যেটাই বলো, এই যে কেন্দ্রমুখী বল আমরা লিখবো এরকম ভাবে যে কেন্দ্রমুখী বল ঘূর্ণনের জন্য প্রয়োজন কি? কেন্দ্রমুখী বল।
এই জিনিসগুলো আরো ডিটেলসে পড়বা কোথায় জানো? এই জিনিসগুলো পড়বা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা আছে না, নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের লাস্টে এই কেন্দ্রমুখী বল নিয়ে তোমাদের ডিটেলস পড়া থাকবে। যে কোনো ঘূর্ণনশীল বস্তুতে এই কেন্দ্রমুখী বল আছে, ওই কেন্দ্রমুখী বল নিয়ে ডিটেলস পড়া থাকবে। তো আমাদের এই চ্যাপ্টারে জাস্ট মাথায় রাখা লাগবে যে কোনো একটা বস্তু ঘুরতেছে মানে তার ঘোরার জন্য কেন্দ্রমুখী বল দরকার। ওই কেন্দ্রমুখী বলটা এমন না যে সে নিজে নিজে তৈরি করে, সে কোনো একটা জায়গা থেকে পায়। আমাদের গ্রহ উপগ্রহের ঘূর্ণনের সময় নিশ্চয়ই সুতায় বেঁধে তো আর ঘুরানো হচ্ছে না গ্রহ উপগ্রহকে, সে কোন জায়গা থেকে পাচ্ছে? মহাকর্ষ বল থেকে পাচ্ছে। তাহলে কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু কি? মহাকর্ষ বল। পৃথিবী আর কৃত্রিম উপগ্রহের মধ্যকার যে মহাকর্ষ বলটা আছে সেটা। কেন্দ্রমুখী বলকে আমরা কি বলতে পারি? এফসি। আর মহাকর্ষ বলকে আমরা কি বলতে পারি? এফজি। ঠিক আছে, একটা হচ্ছে এফসি সেন্ট্রিপেটাল ফোর্স কেন্দ্রমুখী বল, একটা হচ্ছে এফজি গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, তোমরা এইভাবে মনে রাখলেই হবে। এফসি যেটা, এফসিটাকে যদি ফর্মুলা ভাঙাই আমরা, এফসিটাকে ফর্মুলা ভাঙাই আমরা বলতে পারি কি? এম ভি স্কোয়ার বাই ব্যাসার্ধ। মানে এফসি এর সূত্র আছে একটা, তোমাদেরকে পড়াইছি আমি নিউটনীয় বলবিদ্যা অধ্যায়, সরি গতিবিদ্যা অধ্যায়, এরকম একটা রাশি পড়াইছিলাম তোমাদেরকে, তাই না? কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা পড়াইছিলাম কিনা? হ্যাঁ, তাহলে বলের রাশিমালাটা কি হবে? জাস্ট এম দিয়ে গুণ, জাস্ট এম দিয়ে গুণ। আমি কিন্তু এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা কিন্তু গতিবিদ্যা অধ্যায়ই পড়াইছি। তাহলে কেন্দ্রমুখী বলের রাশিমালা কি? এম এসি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এম ভি স্কোয়ার বাই আর, আর বলতে ওখানে বোঝাচ্ছে ব্যাসার্ধ। আমার এই কৃত্রিম উপগ্রহের ঘূর্ণনের সময় ব্যাসার্ধ কত? অলরেডি লিখছি, ব্যাসার্ধ কত? আর প্লাস এইচ। ঘূর্ণন ব্যাসার্ধ বসাতে হবে, ঘূর্ণন ব্যাসার্ধ ঘোরার সময় তার যে ব্যাসার্ধটা সেটা বসাতে হবে, সেটা কত? আর প্লাস এইচ। এফ জি গ্র্যাভিটেশনাল ফোর্স, কার কার মধ্যকার গ্র্যাভিটেশনাল ফোর্স নিতে হবে? এই কৃত্রিম উপগ্রহটা, এই কৃত্রিম উপগ্রহটা এবং এই পৃথিবী, এদের মধ্যকার গ্র্যাভিটেশনাল ফোর্স নিতে হবে। তাহলে এটাও লিখে ফেলি, গ্র্যাভিটেশনাল ফোর্স কি? জি ইন্টু প্রথম ভরের মান গুণ দ্বিতীয় ভরের মান ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার। কত? কৃত্রিম উপগ্রহ আর পৃথিবীর দূরত্ব কত? দূরত্বটাও আর প্লাস এইচ। তাহলে আর প্লাস এইচ হোল স্কোয়ার লিখে দেওয়া যায়, লিখে দেওয়া যায়। উভয় পাশে দেখো স্মল এম আছে, স্মল এম কাটাকাটি করে ফেলে দেওয়া যায়। এখানে একটা আর প্লাস এইচ, এখানে একটা আর প্লাস এইচ হোল স্কোয়ার, তার মানে এখানে একটা শুধু আর প্লাস এইচ থাকবে, তাই না? আচ্ছা, তাহলে তুমি ভি এর একটা সূত্র পাও কিনা দেখো তো, একটু মোটা করে লিখি। ভি এর একটা সূত্র এরকম পাচ্ছ কিনা? ভি ইজ ইকুয়াল টু, ভি স্কোয়ার ছিল আর ভি ইজ ইকুয়াল টু যদি বলো তাহলে রুট হয়ে যাবে এখানে, রুট ওভার জি ক্যাপিটাল এম ডিভাইড বাই কত? আর প্লাস এইচ। তাহলে এই হচ্ছে কি আমার সূত্র। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করে বলো তো আমাদের যেটা টার্গেট ছিল কৃত্রিম উপগ্রহের কি বের করব? কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ বের করব। সেটা বের করা যাবে? কৃত্রিম উপগ্রহ যখন ঘুরতেছে, ঘোরার সময় তার এই ঘূর্ণন বেগটা কত বের করা যাবে? প্রতি মুহূর্তে এই ঘূর্ণন বেগের মান সমান, এখানেও এই বেগের মান যা, এখানেও এই বেগের মান তা। প্রতি মুহূর্তেই তো তার একটা ঘূর্ণনের সময় রৈখিক বেগ আছে, তাই না? প্রতি মুহূর্তেই তার ঘূর্ণনের সময় রৈখিক বেগ আছে। এই মানগুলো সকল বিন্দুতে একই, সকল বিন্দুতে এই মানগুলো সেম। ঠিক আছে, তাহলে এই সূত্রটা লিখে রাখবা। এই সূত্রটা দিয়ে আমরা যে কোনো কৃত্রিম উপগ্রহের কি বের করতে পারবো? প্রদক্ষিণ বেগ বের করতে পারবো। ঠিক আছে, পরিচয়টাও লিখে রাখো। এই ভি এর পরিচয় কি? প্রদক্ষিণ বেগ। ঠিক আছে, প্রদক্ষিণ বেগ। ক্যাপিটাল এম কি? যেই গ্রহর চারপাশে সে আবর্তন করছে সেই গ্রহের ভর। আর কি? গ্রহের ব্যাসার্ধ। এইচ কি? গ্রহের ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। তাহলে বেসিক্যালি দেখো তো এখানে চলককে ভি, কোন চলকটার উপর ডিপেন্ড করতেছে? ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম, ক্যাপিটাল আর, এগুলো কিন্তু বেসিক্যালি গ্রহের জন্য ফিক্সড। এগুলো কি ভ্যারি হয়? মানে এমন কি যে আজকে পৃথিবীর ভর এত, কালকে পৃথিবীর ভর আরেকটা, আজকে পৃথিবীর ব্যাসার্ধ এত, কালকে পৃথিবীর ব্যাসার্ধ আরেকটা, হয় না। এইচটা হচ্ছে চলক। অর্থাৎ বোঝা যাচ্ছে কি যে আমি এক একটা হাইটে যখন কৃত্রিম উপগ্রহকে স্থাপন করবো, সাপোজ ধরো এই হাইটে যখন কৃত্রিম উপগ্রহটা আছে তখন তার প্রদক্ষিণ বেগ যা, সে যদি এই হাইটে সে আবর্তন করে তাহলে তার প্রদক্ষিণ বেগ আরেকটা। এক একটা হাইটে আবর্তন করলে এক একটা প্রদক্ষিণ বেগ হবে। তার মানে এটা কিসের উপর ডিপেন্ড করে? শুধুমাত্র এইচ এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা আরো কয়েকটা জিনিস একটু লিখো আমার সাথে সাথে। ভি এর সূত্র তো লিখলাম, ভি এর সূত্রটা তো লিখলাম। ভি কে আবার ওমেগা আর, মানে ওমেগা ইন্টু ব্যাসার্ধ, এটা লেখা যায়? পড়াইছিলাম তোমাদেরকে। ভি ইজ ইকুয়াল টু, এরকম একটা ফর্মুলা পড়ছিলা তোমরা আমার কাছে। কোথায় পড়ছিলা? গতিবিদ্যা অধ্যায়।
গতিবিদ্যা অধ্যায়ে এই সূত্রটা পড়াইছিলাম তোমাদেরকে, ভি ইজ ইকুয়াল টু ওমেগা। ভি ছিল রৈখিক বেগ, ওমেগা ছিল কৌণিক বেগ, আর স্মল আর ছিল কি ব্যাসার্ধ। তো আমার এখানে ব্যাসার্ধ কত? স্মল আর না, আমার এখানে কৃত্রিম উপগ্রহের জন্য এই যে কৃত্রিম উপগ্রহের চারপাশে আবর্তন করতেছে, আবর্তন করার সময় ব্যাসার্ধ কিন্তু এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত, যেটা কিনা কত আর প্লাস এইচ। ঠিক আছে, আমার এখানে এই ব্যাসার্ধটা কত আর প্লাস এইচ। ঠিক আছে, আচ্ছা আমরা তাই আর প্লাস এইচটাই এখানে বসাইলাম। আচ্ছা এটা দিয়ে দেখো, তোমাকে যদি বলতো এটা তো প্রদক্ষিণ বেগ তাই না, তোমাকে যদি বলে কৌণিক বেগ কত বের করা যাবে, কৌণিক বেগ কত বের করা যাবে, যাবে। এই ফর্মুলা দিয়ে তুমি ইজিলি বের করতে পারবা। ভি এর জায়গায় সূত্র বসাই দিবা, ভি এর মান বসাই দিবা, এই ওমেগাকে তুমি পেয়ে যাবে। ওমেগা হচ্ছে কি, কৃত্রিম উপগ্রহ যখন আমাদের পৃথিবীর চারপাশে আবর্তন করছে তার যে ঘূর্ণনের জন্য কৌণিক বেগ, সেই কৌণিক বেগ হচ্ছে ওমেগা। ঠিক আছে, আচ্ছা আরো কয়েকটা জিনিস করা যায় এই সূত্রতে, সেটা হচ্ছে এই যে ওমেগা, ওমেগাটাকে আমরা চাইলে 2π/T লিখতে পারি। এটাও কিন্তু পড়াইছি তোমাদের, কোথায় পড়াইছি, এটাও তোমাদের গতিবিদ্যা অধ্যায়ে পড়াইছি। ঠিক আছে, ক্যাপিটাল টি এর পরিচয় কি ছিল, ক্যাপিটাল টি এর পরিচয় ছিল পর্যায়কাল, তাই না, পর্যায়কাল। পর্যায়কাল জিনিসটা কি বোঝাচ্ছে বুঝছো, পর্যায়কাল জিনিসটা বোঝাচ্ছে যে আমি যদি আঁকি, দেখো এই হচ্ছে ধরো পৃথিবী, হ্যাঁ, পৃথিবীর চারপাশে একটা কৃত্রিম উপগ্রহ, এই যে ধরো এইটা কৃত্রিম উপগ্রহ, এটা আবর্তন করতেছে, এখান থেকে এসে এ পাশে আসতেছে। এই যে পুরাটা ঘুরে আবার আগের জায়গায় আসা, কৃত্রিম উপগ্রহটা পুরাটা ঘুরে আবার আগের জায়গায় আসতে যে সময়টা লাগে, সেই সময়টাকে আমরা কি বলবো, ক্যাপিটাল টি বা পর্যায়কাল বলবো। এই সময়টা এখান থেকে যদি যাত্রা করে এখানে আবার সে ফেরত আসে, আসতে তার যা সময় লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে আমরা একটা কৃত্রিম উপগ্রহের পর্যায়কালও কিন্তু বের করতে পারবো। যদি আমি ভি জানি, ভি যদি জানি, টি এর মান বের করতে পারবো না, ভি কে বসাই দিয়ে টিটাকে বের করা যাবে। আমাদের বইগুলোতে তোমরা একটা জিনিস দেখবা যে এই টি এর জন্য একটা সূত্র লেখা আছে, সূত্র লেখা আছে কিভাবে, ভি এর সূত্রটা বসাও, ভি এর জায়গায় ভি এর সূত্রটা বসাও। ভি এর সূত্রটা কি, জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ, রুট আছে, রুটটা দিচ্ছি। ঠিক আছে, আর টি এর জায়গায় এই টি 2π/T লিখলাম না, লিখছি। আর প্লাস এইচ ছিল না, আর প্লাস এইচ থাকতে হবে, তো আর প্লাস এইচ আছে। ঠিক আছে, আমি ওমেগার জায়গায় এটা লিখছি। ওকে, তাহলে 2π/T ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এইচ। এখন এখানে যদি তুমি হিসাব করো, হিসাবগুলো কেমনে করতে পারো, ধরো উভয় পক্ষকে তুমি বর্গ করে দিলা, তুমি ভি এর জায়গায় ভি এরটা লিখলা, এটার জায়গায় এটা লিখলা, হ্যাঁ, উভয়কে যদি বর্গ করে দাও, বর্গ করে দিলে কি আসবে, জি এম ডিভাইড বাই কি আর প্লাস এইচ। আর এ পাশে কি আসবে, এ পাশে আসবে এরকম 4π² ডিভাইড বাই কত, আর প্লাস এইচ স্কোয়ার। তুমি টি গুলাকে এক পাশে নাও, টিটাকে এক পাশে নাও, বাকি সব অন্য পাশে করো। হ্যাঁ, টিটাকে যদি এক পাশে নাও, বাকি সব যদি অন্য পাশে করো, তাহলে বেসিক্যালি এখানে টি স্কোয়ারটা চলে আসবে। আর এই পাশে, এই পাশে এই জিনিসগুলো যখন চলে যাবে তখন জিনিসটা এরকম হবে, নিচে ছিল, নিচে চলে আসবে জিএমটা, ওপরে 4π² ছিল থাকবে। আর এই আর প্লাস এইচ এখানে যে গুণ হবে না, এই আর প্লাস এইচ এখানে যে গুণ হবে, গুণ হইলে আর প্লাস এইচ কিউব হয়ে যাবে, আর প্লাস এইচ কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে, তাই না, কিউব হয়ে যাবে। এখন এখান থেকে আমরা এই রকম একটা সূত্র বইগুলোতে লেখা দেখি যে টি এর সূত্র, পর্যায়কালের সূত্র, পর্যায়কালের সূত্রটা কি, রুট করে দিবা আর কি এই জায়গাটাতে। এটা যদি রুট করে দাও তাহলে এটা আসবে বেসিক্যালি কত, 2π আসবে, এখানে 4π² রুট করে দিলে 2π আসবে। আর জিএম আর প্লাস এইচ হোল কিউব, এই সবটাকে রুটের ভিতরে নিয়ে যাও, আর প্লাস এইচ কিউব ছিল, কিউব থাকবে, আর নিচে জিএম ছিল, জিএম থাকবে। এই যে একটা জিনিস লিখলাম আমি, এটাও একটা সূত্র হিসেবে ট্রিট করা হয় বইগুলো, তুমি দেখবা এটা একটা সূত্র হিসেবে আছে। ঠিক আছে, কিসের সূত্র এটা, কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের সূত্র। কৃত্রিম উপগ্রহের কি, পর্যায়কাল। পর্যায়কালের সূত্র। ঠিক আছে, দেখো তো পর্যায়কালের সূত্রের দিকে তাকায়, পর্যায়কালটাও কিসের উপর ডিপেন্ড করে, এইচ এর উপর ডিপেন্ড করে। তার মানে বোঝা যাচ্ছে কি, এখানে ভি বলো, ওমেগা বলো, টি বলো, এগুলো সবগুলোই আসলে কি, ফাংশন অফ এইচ, ফাংশন অফ এইচ। অর্থাৎ এক একটা হাইটে এক একটা কৃত্রিম উপগ্রহ যারা আছে, ধরো সাপোজ এই হাইটে যে কৃত্রিম উপগ্রহটা আছে ওর জন্য এক রকমের ভি, এক রকমের টি, এক রকমের ওমেগা। আবার এই হাইটে না থেকে কেউ যদি কোনো কৃত্রিম উপগ্রহ যদি এই হাইটে থাকে, তার জন্য কিন্তু আরেক রকমের ভি, আরেক রকমের ওমেগা, আরেক রকমের টি।
তাহলে হাইটের উপর ডিপেন্ড করে, কৃত্রিম উপগ্রহ কোন হাইটে অবস্থান করে সেটার উপর ডিপেন্ড করে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ কত হবে, পর্যায়কাল কত হবে, কৌণিক বেগ কত হবে। ঠিক আছে, সবাই লিখা হলে বলিও, সবাই লিখা হলে বলবা। লিখছ, লিখছ, লিখা হলে বলবা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে চলো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাই। আচ্ছা, ম্যাথমেটিক্যাল প্রবলেম যাওয়ার আগে আরেকটা ছোট্ট জিনিস একটু বলি। সবাই আমার সাথে একটা ছোট্ট পৃথিবী আঁকো। এই হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর চারপাশে একটা কৃত্রিম উপগ্রহ আবর্তন করতে যে সময় লাগে, ধরো এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহটা, এটা এখান থেকে আবর্তন করে আবার এখানে আসবে, আসতে যে সময়টা তার লাগে সেটাকে পর্যায়কাল আমরা বলতেছিলাম, তাই না? এই যে পর্যায়কাল বা টি, এই টি এর ভ্যালু যদি 24 ঘন্টা হয়, 24 ঘন্টা মানে কি, পৃথিবীও নিজের চারপাশে ঘুরে 24 ঘন্টা, এই কৃত্রিম উপগ্রহটাও নিজের চারপাশে ঘুরে 24 ঘন্টা। তার মানে কি তাদের দুজনের স্পিড সেম, তাদের জন্য কি স্পিড সেম, মানে পৃথিবী যে স্পিডে ঘুরতেছে কৃত্রিম উপগ্রহটাও সেই স্পিডেই ঘুরতেছে, তাই তো দুইজনেরই পর্যায়কাল একই, তাই না? তা লিখো আমার সাথে সাথে একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা হলো যদি কোনো কৃত্রিম উপগ্রহের কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা হয়, তাহলে তাকে কি বলবো? তাহলে তাকে ভূস্থির কৃত্রিম উপগ্রহ, মানে এটা একটু স্পেশাল টাইপের কৃত্রিম উপগ্রহ। হ্যাঁ, মানে অন্যান্যগুলোও তো কৃত্রিম উপগ্রহ, এটাও কৃত্রিম উপগ্রহ, বাট এটা একটু স্পেশাল নামকরণ করা হয়েছে। এটার নামটা কি? ভূস্থির কৃত্রিম উপগ্রহ বলে। তো ভূস্থির কৃত্রিম উপগ্রহ, এই যে নামটা একটু মার্ক করো। হ্যাঁ, এটার নাম দেখেই বোঝা যায় এটার কাজ কি। ভূস্থির, ভূমির সাপেক্ষে সে কি করবে? স্থির থাকবে। অর্থাৎ এটা যদি ভূমি হয়, ধরো একটা মানুষ এখানে আছে, মানুষটাকে কি কালার দিয়ে আঁকবো? মানুষটাকে ধরো এই কালার দিয়ে আঁকলাম। হ্যাঁ, এই মানুষটা ঘুমের থেকে উঠেও দেখবো তার মাথার উপরে কৃত্রিম উপগ্রহটা, ঘুমাইতে যাওয়ার সময় দেখবে মাথার উপরে কৃত্রিম উপগ্রহটা, মানে এই মানুষটার কাছে মনে হবে কৃত্রিম উপগ্রহটা নড়তেছে না। কেন মনে হবে? কারণ এই মানুষটাও পৃথিবীর উপরে আছে, পৃথিবী যেই বেগে ঘুরে এই মানুষটাও সেই একই বেগে ঘুরে, দুইজনেরই কি পর্যায়কাল এবং বেগ সেম, যেই কারণে এই মানুষটার সাপেক্ষে এই কৃত্রিম উপগ্রহটাকে স্থির মনে হবে। মানুষটা মিন্স ভূমি বা ওই পৃথিবীর সাপেক্ষে কৃত্রিম উপগ্রহটাকে কি স্থির মনে হবে। অন্যান্যগুলোকে কিন্তু স্থির মনে হবে না। অন্যান্য কৃত্রিম উপগ্রহ যেগুলো ধরো পর্যায়কাল 24 ঘন্টা না, অন্য একটা ঘন্টা, সেগুলোর ক্ষেত্রে মনে হবে কি, সেগুলোর ক্ষেত্রে দেখো সকালবেলা দেখবে মাথার উপরে আছে কৃত্রিম উপগ্রহটা, কিছুক্ষণ বেলা পার হওয়ার পরে দেখবে কৃত্রিম উপগ্রহটা মাথার উপরে নাই, একটু ডানে বামে সরে গেছে। কারণ কি, ওগুলোর বেগ তো আলাদা আলাদা, পৃথিবী এক স্পিডে ঘুরে, ওগুলো আলাদা স্পিডে ঘুরে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে প্রথমত ভূস্থির কৃত্রিম উপগ্রহ কাকে বলে, এটা লিখে দিলেই হবে। আর এছাড়াও আমাদের ধরো বিভিন্ন ম্যাথে জানতে চাইবে কোন একটা গ্রহ কৃত্রিম উপগ্রহ দিয়ে বলবে ওই কৃত্রিম উপগ্রহটা ভূস্থির উপগ্রহ কিনা, এরকম প্রশ্ন জানতে চাইবে। তো আমরা অ্যাকচুয়ালি কি করব? আমরা অ্যাকচুয়ালি দেখবো ওই কৃত্রিম উপগ্রহটার ক্যাপিটাল টি বের করে এটা 24 ঘন্টা আসছে কিনা। যদি 24 ঘন্টা আসে তাহলে আমরা বলবো কি এটা ভূস্থির উপগ্রহ। আচ্ছা, আরেকটা জিনিসও বলি, আমি যে এই চিত্রটা অ্যাকচুয়ালি এভাবে আঁকছি, আসলে এভাবে হয় না, আমি এটা বোঝানোর জন্য আঁকছি। আসলে পৃথিবী নিজের অক্ষের চারপাশে কোন দিকে ঘুরে বলো তো? পৃথিবী নিজের অক্ষের চারপাশে কি এভাবে ঘুরতেছে, মানে পৃথিবী কি এরকম ওলটপালট করতেছে, নাকি পৃথিবী এইভাবে ঘুরতেছে? এইভাবে ঘুরতেছে না, পৃথিবী এইভাবে ঘুরতেছে। আমি একটু এঁকে দেখাই। এই তো পৃথিবী, তাই না? পৃথিবীর এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে কি ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, আর এটা হচ্ছে ওয়েস্ট, এটা ইস্ট। ঠিক আছে, আচ্ছা। পৃথিবী নিজের অক্ষের চারদিকে যখন আবর্তন করে তখন সে কোন দিক থেকে কোন দিকে যায় ভাইয়া? ওয়েস্ট থেকে ইস্টের দিকে যায়। ঠিক আছে, ওয়েস্ট থেকে সে ইস্টের দিকে যায়। নিজের অক্ষের সাপেক্ষে পৃথিবী যখন আবর্তন করে কি ওয়েস্ট থেকে ইস্টের দিকে, পশ্চিম থেকে পূর্বের দিকে আবর্তন করে। তাহলে যেই কৃত্রিম উপগ্রহটাকে আমরা ভূস্থির কৃত্রিম উপগ্রহ বলতেছি,
সেই কৃত্রিম উপগ্রহটা কোন দিকে যাওয়া উচিত? পৃথিবী যেদিকে যাচ্ছে সেদিকেই। ধরো তুমি একটা গাড়িতে যাচ্ছ, তুমি আরেকটা গাড়িকে যদি তোমার দিকেই সমান বেগে যেতে দেখো, তাহলেই তো তোমার সাপেক্ষে ওই গাড়িটা স্থির লাগবে, নাকি সমান বেগে সমান দ্রুতিতে অন্যদিকে যেতে দেখলে স্থির লাগবে? একই দিকে যাইতে হবে না, একই দিকে যাইতে হবে, তাহলে তো ভূ স্থির লাগবে না, না হলে তো তোমার সাপেক্ষে তাকে স্থির লাগবে না। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, কয়েকটা নোট করো আমার সাথে সাথে। পৃথিবী যেদিকে ঘুরে তারও সেদিকে ঘুরতে হবে, অর্থাৎ ভূস্থির উপগ্রহের কোন দিকে ঘুরতে হবে? লিখো ওয়েস্ট টু ইস্ট, ওয়েস্ট টু ইস্ট ডিরেকশনে ঘুরতে হবে, পশ্চিম থেকে পূর্ব। বাংলায় বললে পশ্চিম থেকে পূর্ব ডিরেকশনে ঘুরতে হবে। এগুলো এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, এরপরে আসি সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে একটা তো বললামই যে এটা টি মানে ভূস্থির কৃত্রিম উপগ্রহের টি 24 ঘন্টা হবে, যেটা অ্যাকচুয়ালি কার সমান? পৃথিবী টি এর সমান। পৃথিবী টি এর সমান, যেটা কত? 24 ঘন্টা। আচ্ছা, এরপরে আসো, আর 24 ঘন্টার সেকেন্ড ফরম্যাটটাও মনে রাখি দিও। সেকেন্ড ফরম্যাট, এটাকে সেকেন্ডে নিলে কত সেকেন্ড? 86,400, 86,400 সেকেন্ড। 24 × 60 × 60 করে দেখবা 86,400 আসে। আরেকটা পয়েন্টও লিখে দিতে পারো, সেটা হচ্ছে ওমেগা। ওমেগা ভূস্থির উপগ্রহের যা, ওমেগা পৃথিবীরতা, অর্থাৎ কৌণিক বেগ দুইজনেরই সেম। হ্যাঁ, কৌণিক বেগ দুইজনেরই একই। ঠিক আছে, বুঝতে পারছো? এই যে পয়েন্টসগুলা, এই পয়েন্টগুলো সবাই লিখে রাখিও। এটা ভূস্থির উপগ্রহ হতে হলে এই শর্তগুলো অবশ্যই অবশ্যই মানতে হবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের ভূস্থির উপগ্রহ কত হাইটে আছে সেটা কি বের করতে পারবা চাইলে? এই যে একটু আগে আমরা ফর্মুলা পড়লাম, এই যে ফর্মুলা, টি এর জায়গায় যদি 24 ঘন্টা বা 86,400 বসাও, এইচ বাইর করতে পারবা না? এইচ বাইর করতে পারো। তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা এইচ বাইর করবা। নিয়ার অ্যারাউন্ড 32,000 আসবে অ্যান্সার। তোমরা মিলাই দেখিও, টি এর জায়গায় 86,400 বসায় এইচ বাইর করবা, এইচ বাইর করে দেখবা কত আসে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা ভূস্থির উপগ্রহ পড়লাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাই ভূস্থির কৃত্রিম উপগ্রহের ইংলিশটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। হ্যাঁ, জিও স্টেশনারি স্যাটেলাইট। ওকে, সবাই এই প্রশ্নটা তুলে ফেলবা, এটা বোর্ড কোশ্চেন একটা। ক খ তোলা লাগবে না, ক খ দরকার নেই, গ ঘ তুললেই হবে। জাস্ট গ আর ঘ তুলবা, তোলা হলে বলিও। আর্কাইভ দেখে করে ফেলবা জুবায়ের আলিফ, আর্কাইভ দেখে করে ফেলবা, আর্কাইভ দেখে করতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, প্র্যাকটিস গুলা টপিক অনুযায়ী সাজা দিলে ভালো হয় না? আচ্ছা, আগে তোমরা শেষ করে নাও পুরো টপিকগুলো, সব কিছু শেষ করে নাও, তারপরে তোমরা যখন করবা তারপরে তোমরা এটা বুঝবা যে আসলে টপিক অনুসারে কয়েকটা ক্ষেত্রে সাজানো সম্ভব না। কারণ কি? কারণ একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্ট সিমিলারিটি থাকে, যে এই কনসেপ্টটা পড়লা, এরপরে আরেকটা কনসেপ্ট পড়বা, দেখবা যে মিক্সড ম্যাথ আসছে, তো চাইলেও তো ওই ম্যাথটা আমরা প্লেস করতে পারবো না একটা টপিকে, কারণ ক্লাস অনুসারে তো ওভাবে আগাচ্ছে না। তো এর জন্য আমি বলবো যে প্র্যাকটিস শিটটা তোমরা আগে ফুল চ্যাপ্টারটা শেষ করো, ক্লাসটা শেষ করো, তারপরে প্র্যাকটিস শিট নিয়ে বসো, তারপরে তুমি নিজেই বুঝবা যে আসলে কয়েকটা জিনিস চাইলেও টপিক অনুসারে অ্যারেঞ্জ করা যায় না, কারণ ওয়ান স্টেপ ম্যাথ না তো, অনেকগুলোই 2 স্টেপ 3 স্টেপ ম্যাথ। লিখছো সবাই? বুঝতে পারছি ভাইয়া। সবাই লিখছো? ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে, ঢাকার ভূপৃষ্ঠ হতে খাড়া 26,000 কিলোমিটার ওপরে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। তাহলে দেখো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা দেওয়া আছে কিসের ভ্যালু? এইচ এর ভ্যালু। হ্যাঁ, বলছে পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার মিনস ক্যাপিটাল আর দেওয়া আছে, এবং ভর 6 × 10⁻24 কেজি দেওয়া আছে, মানে এম দেওয়া আছে। ঠিক আছে, 1 আর 2 লাগবে না, 3 নাম্বার থেকে শুরু করি। কৃত্রিম উপগ্রহটির কক্ষীয় বেগ নির্ণয় করো। কক্ষীয় বেগ, প্রদক্ষিণ বেগ একই কথা, কক্ষীয় বেগ প্রদক্ষিণ বেগ এগুলো একই কথা, ভি বের করতে বলছে। বলছে উপগ্রহটিকে সবসময় ঢাকার উপরে দেখা যাবে কিনা, বলো তো এই জিনিসটার মিনিংটা। এই জিনিসটার মিনিংটা হচ্ছে আসলে কৃত্রিম উপগ্রহটা টি 24
ঘন্টা কিনা, কারণ ভূস্থির উপগ্রহ হলেই সব সময় একটা সার্টেন হাইট। আমি বলছিলাম যে ধরো একটা লোক ঘুমের থেকে উঠে সকালবেলাও মাথার উপরে ওই কৃত্রিম উপগ্রহটা দেখবে, রাতের বেলাও এটা দেখবে, সবসময়ই সে তার মাথার উপরে এটা দেখবে, কারণ সে নড়তে দেখবে না, সব সময় একই স্পিডে পৃথিবীও ঘুরতেছে, সেও ঘুরতেছে, সো নড়ার কোনো সুযোগ নাই, পৃথিবীর সাপেক্ষে ওই কৃত্রিম উপগ্রহে নড়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তাহলে আমরা গ নাম্বার দিয়ে শুরু করি প্রথমত। হ্যাঁ, গ নাম্বারটা একদম স্ট্রেট, জাস্ট ভি এর ফর্মুলা বসাইলেই হয়ে যায়। ভি ইজ ইকুয়াল টু কত, জি ক্যাপিটাল এম ডিভাইড বাই কি আর প্লাস এইচ। আমার এখানে সব ভ্যালুই কিন্তু দেওয়া আছে, দেখো তো সব ভ্যালুই দেওয়া আছে। জি এর ভ্যালু কত, 6.67 ইন্টু 10⁻11। এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু যেটা দেওয়া আছে সেটাই ইউজ করবো, 6 ইন্টু 10⁻10। বলতে পারো যে ভাইয়া গত ক্লাসে তো আপনি করাচ্ছিলেন ম্যাথ, করানোর সময় তো এম বসাইতে পারতপক্ষে না বলছেন। হ্যাঁ, যদি তোমাকে এম প্রশ্নে দেওয়া থাকে তাহলে তুমি ডিরেক্ট বসাই দাও, কোনো সমস্যা নেই। বাট প্রশ্ন যদি না দেওয়া থাকে তাহলে ভালো হচ্ছে কি স্মল জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম ডিভাইড বাই আর স্কোয়ার, ওই সূত্রটা থেকে এম বের করে নেওয়া, এটা হচ্ছে ওয়াইজ। হ্যাঁ, আচ্ছা, ডিভাইড বাই আর প্লাস এইচ। আর এর জায়গায় ভ্যালু কত, 6400 কিলোমিটার, এইচ এর জায়গায় ভ্যালু কত, 26,000 কিলোমিটার। আচ্ছা, তো দেখো আমি কি করি, 6400 লিখলাম, কিলোমিটারই লিখলাম, 26,000 লিখলাম, এইচ এর ভ্যালুটা লিখলাম, কিলোমিটারই লিখলাম, কিন্তু আমার পুরোটা ম্যাথ করতে হবে এসআই এককে, তাই আমি এসআই এককে করার উদ্দেশ্যে কি করলাম, ইন্টু 10⁻³ দিয়ে গুণ দিয়ে দিলাম। মানে এতক্ষণ পর্যন্ত কিলোমিটার লিখছি, ইন্টু 10⁻³ গুণ দিয়ে দেওয়ার মাধ্যমে কি এটা মিটারে চলে আসছে। ঠিক আছে, এটা মিটারে নিয়ে গেছি। এখন তুমি ডিরেক্ট এই ভ্যালুটা অ্যান্সার করো তো, দেখো কত আসছে, কত আসছে এই ভ্যালুটা। 6.67 ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই কত, 6400 প্লাস 26,000 ইন্টু 10⁻³ তাহলে কত আসছে, 3514.5, 3514.5 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এরকম একটা ভ্যালু আসছে কিনা দেখো, মিলছে, ফাইন। এরপরে আসি ঘ নাম্বারে। ঘ নাম্বারটাতে কি করতে বলছে, গ নাম্বার কিন্তু ডান। গ নাম্বারটা কি বলছে, উপগ্রহটিকে সব সময় ঢাকার উপরে দেখা যাবে কিনা। দ্যাট মিন্স তুমি কি করবা, টি বাইর করবা, বাইর করতে পারবে 24 ঘন্টা আসে কিনা, 24 ঘন্টা আসে কিনা, অর্থাৎ 86,400 সেকেন্ড আসে কিনা, 86,400 আর 24 সেম থিং। হ্যাঁ, তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের পর্যায়কালটা বের করবো। কি করবো, পর্যায়কালটা বের করবো। পর্যায়কালের জন্য ডিরেক্ট সূত্র আছে, সূত্রটা কি, টোয়াইস পাই। আচ্ছা, তুমি এই যে এই সূত্রটা যেটা আছে, এই সূত্রটা দিয়ে করতে পারো। হ্যাঁ, এই যে এই সূত্রটা আমরা করছি, এই সূত্রটা দিয়ে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। বাট আমি তোমাদেরকে আরেকটা জিনিস শিখাইতে চাই, এই সূত্র দেওয়া হবে, বাট আমি তোমাদের আরেকটা জিনিস শিখাতে চাই, তাই আমি একটু অন্যভাবে করতেছি। সেটা কি, দেখো তুমি যদি কোনো ম্যাথে ভি বাইর করে ফেলো একবার, তাহলে কিন্তু তুমি এই যে আমি তোমাদের একটা সূত্র লিখে দিয়েছিলাম, মনে আছে, ভি ইজ ইকুয়াল টু, প্রথমেই এই যে এরকম একটা সূত্র ছিল, 2π/T আর প্লাস এইচ, এরকম একটা সূত্র লিখে দিয়েছিলাম কিনা, এরকম একটা সূত্র লিখে দিয়েছিলাম। এই সূত্র দিয়েও তুমি করে ফেলতে পারো, যেহেতু ভি তুমি জানো, ভি এর জায়গায় ভি এর ভ্যালু বসাই দিলা, এইচ এর জায়গায় এইচ এর ভ্যালু বসাই দিলা, আর এর জায়গায় আর এর ভ্যালু বসাই দিলা, টি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আমি এই সূত্র দিয়ে করতেছি, যেহেতু আগে এই সূত্রটাও লিখছিলাম। হ্যাঁ, তোমার যেটা ভালো লাগে সেইভাবে তুমি করতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে টি এর ভ্যালু বের করতে চাচ্ছি, টি এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে 2π এর মতন থাকবে, আর প্লাস এইচ ঠিক আগের মতনই দিয়ে দিই, 6400 প্লাস 26,000, তারপরে ইন্টু 10⁻³ দিলাম, কিসের জন্য, কিলোমিটারকে মিটারে নিয়ে নেওয়ার জন্য, ডিভাইড বাই ভি, ভি এর ভ্যালু কত আসছে, 3514.5। দেখো হিসাব করে কত আসছে, আসছে কত, 57,924.37 এত সেকেন্ড আসছে। আচ্ছা, দেখাই যাচ্ছে এটা 86,400 সেকেন্ডের সমান না। তারপরে আমি তোমাদেরকে পরামর্শ দিব, এগুলোকে সেকেন্ডে না রেখে ঘন্টায় নিবা। 86,400 দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু তারপরে এটাকে সেকেন্ডে না নিয়ে কি ঘন্টায় নিবা। ঘন্টায় কেমনে নেয়, সেকেন্ডকে ঘন্টায় কিভাবে নিবা, ভাগ দিবা, কি দ্বারা ভাগ দিবা, 57,924.37 কে 24 ইন্টু 60 দিয়ে ভাগ দিবা।
ঠিক আছে, তাহলে তোমার 24 না, শুধু এইভাবে লিখলেই হবে। সেকেন্ডকে ঘন্টায় নিব তো 60 × 60 দিয়ে ভাগ, 60 দিয়ে ভাগ দিলে মিনিটে, আর 60 দিয়ে ভাগ দিলে ঘন্টায়। হ্যাঁ, ঘন্টায় তোমার নেওয়া লাগবে, ঠিক আছে, শুধু 60 × 60 দিয়ে ভাগ দিবা। তাহলে আমার 57924.37 ডিভাইড বাই 60 × 60, তাহলে আসছে 16.09 এত আওয়ার্স, 16.09 ঘন্টা। এরপরে তুমি দেখাবা যে এইটা নট ইকুয়াল টু 24 ঘন্টা। কাজী কি লাস্টের লাইনটা লিখে দিবা, অতএব উপগ্রহটিকে ঢাকার উপরে দেখা যাবে কি না, লিখে দিবা উপগ্রহটিকে ঢাকার উপরে, সবসময় ঢাকার উপরে দেখা যাবে না। ঠিক আছে, উপগ্রহটিকে সবসময় ঢাকার উপরে দেখা যাবে কি, উত্তর হচ্ছে না, উপগ্রহটিকে সবসময় ঢাকার উপরে দেখা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এই সকল ম্যাথে একটা জিনিস একটু বলে রাখি তোমাদের, তোমরা যখন ম্যাথ করবা একটু সফট ভাবে ম্যাথ করবা। সফট ভাবে বলতে বোঝাচ্ছি যে তুমি কোনো একটা ম্যাথে ধরো অ্যান্সার করার সময় আসলো এরকম, ধরো একটা ম্যাথ করতেছো, আসার সময় করে আসতে হচ্ছে 23.95 ঘন্টা, এরকম একটা অ্যান্সার আসতে পারে। হ্যাঁ, আসছে। তো তখন তুমি কি বলবা এটাকে, এটা ভূস্থির উপগ্রহ নাকি ভূস্থির উপগ্রহ না, কি বলবা? তোমার জাজমেন্টটা কি হবে? তখন তুমি ভূস্থির উপগ্রহ বলে দিবা, সামান্য একটু পার্থক্য, 23.95 ঘন্টা। তখন তুমি এই লাইনটা লিখে পরের লাইনটা, মানে অ্যাকচুয়াল অ্যান্সার যেটা আসবে সেটার পরের লাইনটা এমন দিয়ে দিবা, দিয়ে বলবা ভূস্থির উপগ্রহ। এটা 24.05 হইতে পারে, মানে মানে মাথায় রাখবা কাছাকাছি যদি হয় এরকম 23.95 থেকে ধরো 24.05 মধ্যে এরকম টাইপের কাছাকাছি যদি হয়, তাহলে তুমি এটাকে 24 বলে দাও। ঠিক আছে, কারণ এই যে ভ্যালুগুলা তুমি হিসাব করছো, হিসাব করার সময় দেখো দশমিকের পরে তুমি অনেকগুলো ডাটা নাও নিতে পারো, তারপরে তুমি হিসাব করতে পারো, পারো না? বা এই যে তুমি জি এর ভ্যালু বসাচ্ছ, এগুলোর ভ্যালু বসাচ্ছ, এগুলো তো একটু আরো ভ্যালু কম বেশ হতে পারে। তো এই কারণে তোমার অ্যান্সার সবসময় একদম কাটায় কাটায় 83,400, কাটায় কাটায় 24 আসবে এমন কোনো কথা নাই, একটু কম বেশ আসতে পারে। কম বেশ আসলে একটু সফটভাবে ম্যাথ করবা, অর্থাৎ মানে একটু কনসিডার করে ফেলবা আর কি, কনসিডার করে 24 ঘন্টা বলে তারপরে দিয়ে দিবা। হ্যাঁ, এরকম পার্থক্য যদি 16 ঘন্টা কই 24 ঘন্টা কই, তাহলে তো আর 16 জোর করে 24 বানানো যাবে না। 23.9 থেকে 24.1 মধ্যে হইলে এটা 24 কনসিডার করতে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সো এটা মাথায় রাখিও এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে, যে যখন সলভ করতেছি এই রকম ভাবে সলভ যেন করতে পারি। আচ্ছা, বিকল্প সূত্রটাও মাথায় রাখিও, বিকল্প ভাবে এটাও করা যায়। ওই যে সূত্রটা আমাদের ছিল আর কি, টি এর সূত্র যেটা তোমাদের পড়াইছি, ওটা দিয়েও করা যাবে। ঠিক আছে, এইভাবেও তুমি করতে পারবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, সবাই এই প্রশ্নটা তুলে ফেলো, সবাই এই প্রশ্নটা তুলে ফেলো, তোলা হলে বলিও। তুলছো? হুমায়রা বলছো ভাইয়া সাইকেল 6-এ আর্কাইভ অ্যাড করতে বলিয়েন। আচ্ছা, সাইকেল 6-এর চ্যাপ্টারগুলো যেগুলো আছে, আচ্ছা যেগুলো শর্ট সিলেবাসে ছিল না সেগুলোর আর্কাইভ রেডি করতে হবে আমাদের। আর্কাইভ তো হচ্ছে বিগত বছরের ক্লাস, তাই না? বিগত বছরে তো শর্ট সিলেবাস ছিল না, ফুল সিলেবাস ছিল না, সেগুলো আমরা রেডি হওয়া মাত্রই তোমাদের দিয়ে দিব। তো সেগুলোর ক্ষেত্রে কি করবা, যেগুলো ধরো একবারেই আর্কাইভ নাই, মানে একদম শর্ট সিলেবাসের নিউ চ্যাপ্টার, সেগুলোর ক্ষেত্রে একটা কাজ করতে পারো, সেগুলো শেষ করতে যদি দ্রুত শেষ করতে হয়, মানে আমাদের লাইভ শুরু করার আগে, তাহলে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা, অপার্স ক্লাসরুম, ওই ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট অংশে চলে যাবা। তো প্লেলিস্ট অংশে চলে গেলে তোমরা দেখবা যে আমার ফুল
মানে ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার সবগুলো চ্যাপ্টার ফুল সিলেবাসের কভার করা আছে বেসিক অংশ। সো ওই বেসিক অংশটা দেখে তারপরে তুমি বইয়ের কিছু প্রশ্ন সলভ করে তুমি কলেজের পরীক্ষার জন্য উপযোগী হয়ে যাবে। কলেজের পরীক্ষা ওগুলো দেখে দিলেই 100% কভার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শর্ট সিলেবাসেরগুলো দেন সেমিকন্ডাক্টর। আচ্ছা এটা দিয়ে দেওয়া যাবে, এটা আছে। আচ্ছা দেখো এটা কি বলছে, একটি কৃত্রিম উপগ্রহ গোলাকার কক্ষপথে পৃথিবীর চারদিকে পরিভ্রমণ করছে, তার গতিবেগের মান পৃথিবী থেকে মুক্তিদ্যুতির অর্ধেকের সমান। তাইলে এখানে দেখো যেই উপগ্রহটা প্রদক্ষিণ করতেছে সেই উপগ্রহের প্রদক্ষিণ বেগ বা প্রদক্ষিণ দ্রুতি কত? বলছে তার গতিবেগের মান পৃথিবী থেকে মুক্তিদ্যুতির অর্ধেকের সমান। তাহলে প্রদক্ষিণ বেগ ইজ ইকুয়াল টু কি? হাফ ভিই। এটা দেওয়া না? এই যে এই কথাটাই তো দেওয়া, মুক্তিদ্যুতির অর্ধেকের সমান, তাই তো? আচ্ছা তাহলে আমরা যেই ভিটা পাচ্ছি, ভি বলতে বুঝাইতাম কি কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ ইজ ভি ইজ ইকুয়াল টু কি হাফ ভিই। আমরা ভিই এর সূত্র অলরেডি জানি। ভি এর সূত্র আমরা এভাবে লিখতে পারি না, √2 স্মল জি ক্যাপিটাল আর লিখতে পারি, অথবা তুমি চাইলে √G ক্যাপিটাল এম ডিভাইড বাই ক্যাপিটাল আর ওইটাও লিখতে পারো। এটা হচ্ছে আমরা কিসের সূত্র লিখলাম? মুক্তিবেগের সূত্র লিখলাম। ঠিক আছে, ভিই এর জায়গায় মুক্তিবেগের সূত্রটা লিখে দিছি। আচ্ছা এই যে মুক্তিবেগের সূত্রটা লিখলাম এই পর্যন্ত থাকুক। এখন তোমার লাগবে কি? তোমার লাগবে হচ্ছে ওই উপগ্রহটা পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে। তাহলে এইটা যদি পৃথিবী হয়, এইটা যদি ধরো কৃত্রিম উপগ্রহটা হয়, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহটা, ঠিক আছে? এই হাইটটা তোমার দরকার। তুমি পাচ্ছিলা জাস্ট এই ভিটা, সে যা আবর্তন করছে আবর্তন করার সময় ভিটা তুমি পাচ্ছ। ভি এর ভ্যালু কত? এত। তাহলে এই ভি এর সূত্র বা প্রদক্ষিণ বেগের সূত্র আছে না? সূত্র আছে, সূত্র বসাই দাও। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এরকম একটা সূত্র, GM ডিভাইড বাই কি আর প্লাস এইচ। তোমার এইচটা লাগবে, আর ভি এর জায়গায় তুমি ভি এর ভ্যালুটা বসায় দাও। ভি এর ভ্যালুটা কত? ভি এর ভ্যালুটা হচ্ছে এটা, ½ √2 GR লিখে দিলাম। ঠিক আছে, আর এখানে এটা কি আছে? GM বাই আর প্লাস এইচ আছে। তুমি যদি এই জি এর সূত্র দিয়ে করো তাহলে কিভাবে করো সেটাও দেখাচ্ছি। আর যদি কেউ চায় যে না ভাইয়া আমি জি এর সূত্র না, আমি √GM ডিভাইড বাই আর ওই 2GM ডিভাইড বাই আর ওই সূত্র দিয়ে করবো, সেটা দিয়েও কিভাবে করতে হয় সেটাও দেখাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তো এটা দিয়ে প্রথমে দেখাই। এটা দিয়ে যদি দেখাই তাহলে দেখো তুমি উভয় পক্ষকে ফার্স্ট অফ অল স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দিলে জিনিসটা কি হবে? স্কোয়ার করে দিলে এখানে হবে 1/4, এখানে আসবে কি 2 স্মল জি ক্যাপিটাল আর, আর এ পাশে কি আসবে? GM ডিভাইড বাই কি আর প্লাস এইচ, এরকম একটা জিনিস আসবে। এরপরে আসো GM আছে এখানে, আর এখানে GR আছে। GM কে কি লেখা যায়? GM কে কি লেখা যায়? এই জিনিসটা লেখা যায় না? GM কে এটা লেখা যায়, এটা লেখা যায়। এটা কোথা থেকে লিখছেন ভাইয়া? এটা লিখছি এই যে তোমরা পড়ছিলা, স্মল জি ইজ ইকুয়াল টু কি GM বাই আর স্কোয়ার। এখান থেকে GM কে GR² লেখা যায় কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো সুবিধাটা কোথায়? জি জি কাটাকাটি, আর স্কোয়ার, এখানে একটা আর কাটাকাটি। হ্যাঁ, আর নিচে কি ছিল? নিচে যেটা ছিল সেটা থাকুক, একইভাবে আর প্লাস এইচ ছিল, আর প্লাস এইচ থাকবে। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস তুমি কাটাকাটি করে ফেলতে পারো, 4 2 কাটাকাটি যেটা হাফ থাকবে। তাহলে বাম পাশে আছে কি? বাম পাশে বেসিক্যালি হাফ আছে, আর কিছু নাই। আর 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 যদি গুণ করে তাহলে হাফ আর আর গুণন করলে অ্যাকচুয়ালি আসবে হচ্ছে এরকম, আর প্লাস এইচ এই পাশে চলে আসবে, আর এখানে 2r চলে আসবে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত আসবে? এইচ ইজ ইকুয়াল টু আর চলে আসবে। তাহলে আর এর ভ্যালু তো জানোই, আর এর ভ্যালু কত? 6.4 × 10⁶। তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো কিনা বলো? কি করছি? ভি এর ভ্যালু দেওয়া ছিল কি হাফ ইন্টু মুক্তিবেগ, মুক্তিবেগের সূত্র ভাঙাইছি। ভি এর সূত্র লিখছি, ভি এর জায়গায় ভি এর মান হাফ ইন্টু মুক্তিবেগ বসাই দিছি, রুট স্কোয়ার করছি, রুট সরে গেছে। ডান পাশে ক্যাপিটাল GM ছিল, ক্যাপিটাল GM কে GR² দ্বারা রিপ্লেস করছি, কারণ GM কে GR² লেখা যায়। জি আর কাটাকাটি, তারপরে আমি আর গুণ করছি, এরপরে এইচ চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছো? বোঝা গেছে?
আর কেউ যদি এটা চিন্তা করতে না ভাই আমি এভাবে করব না, আমি এটা এভাবে করব না, আমি এই সূত্র দিয়ে করব না, আমি এই সূত্র দিয়ে করব, কেউ ধরো চিন্তা করলা এটাই তো দেওয়া না ভি ইকুয়াল টু হাফ ভি, সে এই সূত্র দিয়ে করবে না, সে কোন সূত্র দিয়ে করবে, এই সূত্রটা দিয়ে করবে 2gm/r, এটাও তো সূত্র তাই না, মুক্তিবেগেরই তো সূত্র। তারপরে একইভাবে কাজ, মানে কোনো পার্থক্য নাই আসলে। তাহলে ভি এর সূত্রটা লিখে দিব, ভি এর সূত্রটা কত ছিল, ভি এর সূত্রটা ছিল gm ডিভাইড বাই কি r প্লাস h। আর এখানে ভি এর জায়গায় যে মানটা আসছে হাফ ইন্টু রুট ওভার 2gm ডিভাইড বাই r, আর এ পাশে যা আছে তাই থাকবে gm বাই r প্লাস h। উভয় পক্ষে যদি স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে কত, এটা আসবে কত 1/4, আর এখানে কি আছে 2gm বাই r, এটা কত gm বাই r প্লাস h। তাহলে gm gm কাটাকাটি 4 টু হাফ থাকবে, একই জিনিস ঘুরাই ফিরে সেই একই জিনিস আসবে, হ্যাঁ তাই না। এখানে কত আসছে 1/2r আছে, আর এখানে কি আছে 1/r প্লাস h আছে। তাহলে r প্লাস h আর আর গুণন করলাম এই পাশে চলে আসছে, আর 1/2rটা ও পাশে চলে গেলে 2r আসবে, h ইজ ইকুয়াল টু r আসবে, সেম জিনিস আর কি। ঠিক আছে, জাস্ট সূত্র তোমার যেটা ভালো লাগে সেটা দিয়ে করবা, কোনো প্রবলেম নেই, যেভাবেই করো এই ম্যাথগুলা কখনোই ভুল যাবে না, তুমি যদি সঠিক করো কখনোই ভুল যাবে না। সবাই এই প্রশ্নের উত্তর দাও, কি হবে বলো। চাঁদের বর্তমান বেগকে কত গুণ করলে সেটি পৃথিবীর আকর্ষণ হতে মুক্ত হবে। চাঁদের বর্তমান বেগকে কত গুণ করলে সেটি পৃথিবীর আকর্ষণ হতে মুক্ত হবে, এটা জানতে চাইছে তোমার কাছে। ঠিক আছে, এই হচ্ছে পৃথিবী, আর চাঁদটাও এঁকে ফেলি, এটা হচ্ছে চাঁদ। ঠিক আছে, তো নর্মালি চাঁদ কৃত্রিম উপগ্রহ না, বাট চাঁদও কিন্তু পৃথিবীর উপগ্রহ, তাই না, ছোটবেলায় পড়ছি না আমরা, পৃথিবীর একটি উপগ্রহ আছে প্রাকৃতিক উপগ্রহ, সেটা কে, চাঁদ। চাঁদের ক্ষেত্রেও কিন্তু কৃত্রিম উপগ্রহের সূত্রটা খাটবে, কৃত্রিম উপগ্রহের যে সূত্র চাঁদের ক্ষেত্রেও সেম সূত্রটা খাটবে, প্রদক্ষিণ বেগের জন্য পর্যায়কালের জন্য সেই সূত্রটাই খাটবে, কারণ চাঁদও কি পৃথিবীর চারপাশে কি আবর্তন করতেছে না, আবর্তন করতেছে, তো পৃথিবীর চারপাশে চাঁদও আবর্তন করছে। এই যে চাঁদ যখন আবর্তন করতেছে, চাঁদের আবর্তনের সময় আবর্তন বেগটা কত, এই ভিটা কত, এই ভিটা জাস্ট লাইক চাঁদ যেই হাইটে আছে ওই হাইটে একটা কৃত্রিম উপগ্রহ থাকলে, চাঁদ যে হাইটে আছে ওই হাইটে একটা কৃত্রিম উপগ্রহ থাকলে ওই হাইটের থাকা কৃত্রিম উপগ্রহের যা প্রদক্ষিণ বেগ হতো চাঁদেরও তাই। তাহলে আমরা প্রথমে চলো লিখি চাঁদের প্রদক্ষিণ বেগ, মানে চাঁদ যে বর্তমানে প্রদক্ষিণ করতেছে সেই প্রদক্ষিণ বেগটা কত সেটা বের করি। চাঁদের প্রদক্ষিণ বেগ v ইজ ইকুয়াল টু কত, রুট ওভার ফর্মুলা হচ্ছে জি ক্যাপিটাল এম ডিভাইড বাই কি আর প্লাস এইচ, তাই তো, আর প্লাস এইচ, যদি এটা এইচ হয় এখান থেকে এটা আর হয়, তাহলে আর প্লাস এইচ। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা আমাকে বলো এই যে চাঁদ প্রদক্ষিণ করতেছে, চাঁদের পজিশনে কখন চাঁদ আর প্রদক্ষিণ করবে না, দেখি তো বলতে পারো কিনা, কখন চাঁদ আর প্রদক্ষিণ করবে না। এটাই তো বললো না চাঁদের বর্তমানকে কত গুণ করে সেটি আর পৃথিবীর আকর্ষণ হতে মুক্ত হবে, তার মানে তখনই তো সে আর প্রদক্ষিণ করবে না যখন সে কি পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে। এখন সে প্রদক্ষিণ করে কেন, পৃথিবী তাকে আকর্ষণ করে রাখছে বিধায়, যখন পৃথিবীর আকর্ষণের সে বাইরে চলে যাবে তখন সে আর প্রদক্ষিণ করবে না। এই প্রশ্নটাকে আরেকভাবেও বলা যাইতো আর কি, এভাবে যে বলছে পৃথিবীর আকর্ষণ হতে মুক্ত হবে কত বেগ হইলে, এটা না বলে এটাও বলা যাইতো যে চাঁদের বেগকে কত গুণ করলে চাঁদ আর পৃথিবীকে প্রদক্ষিণ করবে না। ঘটনা একই, ঘটনা একই। ঠিক আছে, চাঁদ আর পৃথিবীকে প্রদক্ষিণ করবে না, চাঁদ পৃথিবীর আকর্ষণ হতে মুক্ত হবে, দুইটা সিনোনিম, একই কথা। যাই হোক, সো আমরা যদি এই ভ্যালুটা বের করতে চাই তোমাদের আকর্ষণ হতে মুক্ত হওয়া বা প্রদক্ষিণ না করার জন্য শর্ত কি, শর্ত হচ্ছে কোনো একটা জিনিস যে আবর্তন করতেছে অলরেডি তার বেগটা যদি তুমি বাড়ায় কি বানাই দিতে পারো, বর্তমান বেগটাকে বাড়ায় মুক্তি বেগের সমান বানাই দিতে পারো, তার বেগটাকে তুমি যদি বাড়ায় মুক্তি বেগের সমান বানাই দিতে পারো, তাহলে সে দেখবা এই যে প্রদক্ষিণ যে সে করতেছিল সে মুক্তি বেগ পাইলে কি আর সে এদিকে টান খাবে, আকর্ষণ পাবে না, সে একদম এদিকে কি অসীমে চলে যাবে। আমরা সবসময় ভাবতাম না যে মুক্তি বেগ বুঝি শুধু খাড়া উপরের দিকে মারতে হয়,
খাড়া উপরের দিকে মারলে উপরের দিকে অসীমে চলে যাবে, জিনিসটা আসলে এরকম না। তুমি ডান দিকেও যদি কাউকে মুক্তিবেগে মারো তাহলে সে ডান দিকের অসীমে চলে যাবে, তুমি যদি বাম দিকেও কাউকে মুক্তিবেগে মারো তাহলে সে বাম দিকের অসীমে চলে যাবে। তুমি যেই ডিরেকশনে মুক্তিবেগে যে কোনো বস্তুকে নিক্ষেপ করো না কেন, সে সেই ডিরেকশনেও তো একটা অসীম আছে, সেই ডিরেকশনের অসীমে চলে যাবে। ঠিক আছে? তো চাঁদের পজিশনে যদি থাকে, ঘোরার সময় চাঁদের বেগটাকে তুমি যদি বাড়ায় মুক্তিবেগ বানায় ফেলতে পারো, তাহলে চাঁদ যেদিকে প্রদক্ষিণ করতেছিল সেই ডিরেকশনের অসীমে চলে যাবে, সে আর প্রদক্ষিণ করবে না, সে অসীমে চলে গেছে। ঠিক আছে? তার মানে আমাদের প্রদক্ষিণ না করার বা আকর্ষণ হতে মুক্তি পাওয়ার শর্ত কি? তাকে কার সমান বেগ দিতে হবে? তার মুক্তিবেগের সমান বেগ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হলো, মুক্তিবেগের যদি সূত্র আমি যদি লিখি যে পৃথিবীর আকর্ষণ হতে মুক্তি পেতে বেগ কত সমান হতে হবে? বেগ মুক্তিবেগের সমান হতে হবে। হ্যাঁ, এখন এই যে বেগ মুক্তিবেগের সমান হইলো, ভালো কথা। এই মুক্তিবেগের রাশিমালা কি যদি আমি যদি এইভাবে লিখি, মুক্তিবেগের রাশিমালাটাকে যদি আমি এই রকম লিখি, হবে? হবে না ভুল হবে বলো? এইটা লেখা কি রাইট নাকি ভুল? এটা কি রাইট অর রং? ভুল। বাদশাহ মল্লিক বলছো ভুল। কেন ভুল? কারণ এই সূত্রটা প্রযোজ্য যদি ভূপৃষ্ঠে মুক্তিবেগ হিসাব করো, ভূপৃষ্ঠে তুমি নিক্ষেপ করো মুক্তিবেগে, তখন ভূপৃষ্ঠের জন্য মুক্তিবেগের রাশিমালা হচ্ছে এটা। কিন্তু চাঁদ কি ভূপৃষ্ঠে আছে বর্তমানে? না, চাঁদ তো ভূপৃষ্ঠে নাই, চাঁদ অলরেডি এইচ হাইট উপরে আছে। চাঁদ অলরেডি এইচ হাইট উপরে আছে। আমরা তোমাদেরকে পড়াইছিলাম না যে পাহাড়ের উপরে যেও যদি কোনো বস্তুকে নিক্ষেপ করো মুক্তিবেগে, পাহাড়ের উপরের মুক্তিবেগের রাশিমালা আলাদা, কারণ ওইটা ভূপৃষ্ঠে নাই, ওটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে। তাহলে এইচ উচ্চতার উপরের মুক্তিবেগের রাশিমালা বসাইতে হবে। এইচ উচ্চতার উপরের মুক্তিবেগের রাশিমালা কি ছিল? নিচে 8 ছিল না, কি ছিল? মুক্তিবেগের রাশিমালাটা কি ছিল মনে করে দেখো, r+h ছিল, তাই না? নিচে কি r+h। তাহলে তোমার কিন্তু এটা মাথায় রাখতে হবে, চাঁদের অবস্থানে চাঁদকে মুক্তিবেগ অর্জন করাইতে হবে। চাঁদের অবস্থান ভূপৃষ্ঠে না, সেখানে মানে এই উচ্চতার উপরে স্থানে মুক্তিবেগের রাশিমালাটাই তোমার নিতে হবে। নিলাম। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে, তোমার লাগবে এই বেগের তুলনায় এটা কত গুণ, এই বেগের তুলনায় এটা কত গুণ। তার মানে তোমার বেসিক্যালি দরকার হচ্ছে কি VE/V কত। VE/V তুমি যদি হিসাব করতে চাও তাহলে এটা লিখবা √2gm ডিভাইড বাই কত, r+h। নিচে কি শুধু gm ডিভাইড বাই কি r প্লাস শুধু r, তাই না? এই রকম কিছু আসে কিনা দেখো, নিচেও কি এটা r+h। তো তুমি এই যে এটা বসাইলা, এটা বসাইলা, হ্যাঁ, √gm/r+h, √gm/r+, কাটাকাটি চলে যায় না? এই অংশটা মানে এই যে অংশটা আছে, এই অংশটা কিন্তু পুরাটাই গণ। এই যে এই অংশটা যেটা রুটের ভেতরে, আবার এখানেও যে এই অংশটা পুরাটাই গণ, কাটাকাটি চলে যাবে। কাটাকাটি যদি চলে যায়, কাটাকাটি চলে গেলে জাস্ট থাকবে কি শুধু একটা √2, শুধু একটা কি থাকবে √2। তাহলে তোমাকে বলছিল যে কত গুণ বেগ বানাইতে হবে, তাহলে দেখো তো এটাকে এইভাবে লেখা যায় কিনা। তোমার যেটা বানাইতে হবে সেটা হচ্ছে মুক্তিবেগের সমান বেগের মান, অর্থাৎ VE বানাইতে হবে। বর্তমানে আছে কত? V, √2 ও পাশে আছে, তাহলে বর্তমানের বেগকে √2 গুণ বানাইলে সে মুক্তিবেগ হবে, আর মুক্তিবেগ হইলে সে আকর্ষণ থেকে বাইরে সরে যাবে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ক নাম্বার। দেখো মিলছে কিনা অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ক নাম্বার। মিলছে? ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে বর্তমান বেগকে √2 গুণ দিয়ে বা √2 গুণ বানাইলে, বর্তমান যে √2 গুণ বেগ বানাইলে সে কি মুক্তিবেগ প্রাপ্ত হবে। মুক্তিবেগ যদি প্রাপ্ত হয় তাহলে সে পৃথিবীর আকর্ষণ থেকে বাইরে সরে যাবে। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো, এই প্রশ্নটার অ্যান্সার কি হবে বলো দেখি। একটি চামচকে আস্তে করে একটি ভূসমলয় স্যাটেলাইট উপগ্রহ থেকে ফেলে দেওয়া হলো, তাহলে কি ঘটবে? একটা চামচকে আস্তে করে ভূসমলয় স্যাটেলাইট বা উপগ্রহ থেকে ফেলে দেওয়া হলে কি ঘটে বলো? যার অ্যান্সার কি হবে? স্মল সি বলছো, ডি বলছো অনেকেই। আচ্ছা দেখো, আগে এই প্রশ্নটা করার আগে একটা চিন্তা করো, তুমি যখন গাড়ি দিয়ে ধরো কোনো একটা জায়গায় যাচ্ছ, গাড়ি দিয়ে যাওয়ার সময় ধরো তোমার হাতে একটা টিস্যু ছিল, ওই টিস্যুটা তুমি ফেললা, গাড়ি থেকে বাইরে ফেললা, হ্যাঁ, গাড়ি থেকে তুমি যদি বাইরে ফেলো,
ওই টিস্যুটা যেই মুহূর্তে তুমি বাইরে ফেলছো গাড়ি থেকে, তুমি গাড়ি একটা স্পিডে চলতেছে, ওই টিস্যুটার মধ্যেও কিন্তু সেই সেম ব্যাগটা ইনস্টলড। তুমি তোমার হাতে যা আছে, গাড়ির মধ্যে যা আছে, সবার মধ্যেই কিন্তু গাড়ির ব্যাগটাই আছে, তাই না? তো টিস্যুটাকে তুমি যদি বাইরে ফেলো জানলা দিয়ে, ওই টিস্যুটা কিন্তু প্রাথমিকভাবে তোমার হাত থেকে যখন বাইরে গেছে তখন কিন্তু গাড়ির বেগ নিয়ে সে সামনের দিকে যাওয়া শুরু করতেছে, মানে সে গাড়ি থেকে বাইরে বেরোয়ার পর সেই বেগ নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করছে। হ্যাঁ, সে নিচে পড়ে যেতে দেখি, কারণ কি, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে তাকে টান দিচ্ছে, সেই কারণে সে নিচে পড়ে যায়। যদি তুমি চিন্তা করো এটা কোথায়, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের স্থানে। হ্যাঁ, ওই স্থানটাতে কিন্তু নিচে পড়ার সুযোগ নেই। ওই স্থানটাতে বর্তমানে কি অবস্থায় আছে, ওই স্থানটাতে বর্তমানে হচ্ছে এই যে ধরো পৃথিবী যদি হয়, এই যে ধরো কৃত্রিম উপগ্রহটা যদি হয়, এখানে যদি তুমি ধরো এখান থেকে তুমি একটা চামচ বা হোয়াট এভার কিছু একটা জিনিস তুমি বাইরে ফেলে দাও, ফেলে দেওয়ার অর্থ হচ্ছে এই কৃত্রিম উপগ্রহটার গায়ে যা বেগ ছিল এই চামচের গায়েও সেই বেগ। কৃত্রিম উপগ্রহ এই বেগ নিয়ে আর পৃথিবীতে পতিত হয় না। এই কৃত্রিম উপগ্রহ কি পৃথিবীতে ঢেলে পড়ে না, ঢুলে পড়ে না তো, তাই না? কৃত্রিম উপগ্রহ যেমন আবর্তন করতেছে, তেমনি কৃত্রিম উপগ্রহ থেকে বের হওয়া কোনো চামচ সেও কিন্তু আবর্তন করতে থাকবে, কারণ তার গায়েও তো সেম বেগটা আছে। এই বেগটা তো জিরো হয়ে যাবে না। এই বেগটা কি জিরো হয়ে যাবে? জিরো হয়ে যাবে না, সে কি আবর্তন করতে থাকবে, জাস্ট লাইক কৃত্রিম উপগ্রহের মতো। কৃত্রিম উপগ্রহ যেমন তার একটা বেগ নিয়ে আবর্তন করতে থাকে, কৃত্রিম উপগ্রহ থেকে যে কোনো একটা বস্তুকে যদি ফেলে দাও, তার মানে ওই বস্তুটার গায়ে কৃত্রিম উপগ্রহের বেগটা ইনস্টলড আছে। ওই বেগটা যেহেতু তার মধ্যে আছে, ওই বেগটার কারণে সে কিন্তু আর পৃথিবীতে আসতে পারবে না, সে আবর্তনই করতে থাকবে, আবর্তনই করতে থাকবে, আবর্তনই করতে থাকবে, সে কিন্তু পৃথিবীতে ব্যাক করবে না। বুঝতে পারছো? কারণ সে যখন ঘুরতেছে তখন তার যে, তুমি বলতে পারো ভাই তার ওজন কাজ করতেছে না। হ্যাঁ, কৃত্রিম উপগ্রহের তো উপরেও তো ওজন আছে, ওজন তো সবারই আছে, কিন্তু ওজন থাকলেই যে নিচে নামবে এমন কোনো কথা নাই। মাথায় রাখো, যে কোনো একটা ঘূর্ণনশীল বস্তু ঘুরাইতে থাকো যখন, তখন কি সেটা নিচে পড়ে যায়? তুমি নিজেই চিন্তা করো, এইখানে যদি আমি একটা বস্তু বেঁধে, সুতায় বেঁধে এরকম করে ঘুরাই, ওটা কি নিচে পড়ে যায় নাকি ওটা ঘুরতে থাকে? ওর তো ওজন আছে, কিন্তু তারপরে ঘুরতে থাকে, কারণ কি, ওর কেন্দ্রমুখী বল বা এই ঘূর্ণনের সময় কেন্দ্রমুখী বলটাই কিন্তু তাকে ধরে রাখছে, মানে তাকে, মানে তার ওজনটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, তার ওজনটাকে কি নিষ্ক্রিয় করে দিচ্ছে। তেমনি এই চামচের ক্ষেত্রেও তাই হবে। এই চামচটাও কৃত্রিম উপগ্রহের সমান বেগ নিয়ে আসে, তাই চামচটাও কিন্তু আর মাটিতে পড়তে পারবে না, সে কিন্তু আবর্তনই করতে থাকবে। তাহলে অ্যান্সার কি হবে? চামচটি উপগ্রহের সঙ্গে ঘুরতে থাকবে। ঠিক আছে, চামচটি পৃথিবীতে পড়ে যাবে না, বরং উপগ্রহের সাথে সে ঘুরতে থাকবে। আচ্ছা, এরপরে আসি এই প্রশ্নটা। সবাই এই প্রশ্নটা তুলে ফেলো ফার্স্ট। আচ্ছা ভাইয়া, কেন্দ্রমুখী বল কেন হয়? কেন্দ্রমুখী বল যদি না হইতো তাহলে কি প্রতি মুহূর্তে বেগের ডিরেকশন চেঞ্জ হইতো? চিন্তা করো তো, একটা ঘূর্ণনশীল বস্তুর বেগের ডিরেকশন প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে। এই যে বেগের ডিরেকশন চেঞ্জ করে কে? ত্বরণ। ত্বরণ কই থেকে আসে? বল থেকে আসে। তাহলে ওই বলটাই তো কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল যদি না থাকতো তাহলে কি বেগের ডিরেকশন খামাখা চেঞ্জ হইতো? আমরা পড়ছি না যে কোনো একটা বস্তুর উপরে কোনো বল না থাকলে স্থির বস্তু স্থির থাকে, আর সমবেগে গতিশীল বস্তু সমবেগে সরল পথে গতিশীল থাকে। বেগের ডিরেকশন তো চেঞ্জ হয়, এটা পড়ি নাই। বেগের ডিরেকশন চেঞ্জ হচ্ছে ঘূর্ণনশীল বস্তুতে, তার মানে অবশ্যই কেন্দ্রমুখী বল এক্সিস্ট করে। বুঝছো? এগুলো সব পড়বা তোমরা, এগুলো তোমাদের এই চ্যাপ্টারের পড়া না, এগুলো তোমাদের পড়া হচ্ছে নিউটনীয় বলবিদ্যা অধ্যায় আর কি। নিউটনীয় বলবিদ্যাতে কেন্দ্রমুখী বলের অংশটা যখন তুমি পড়বা তখনই এটা ক্লিয়ার হয়ে যাবে। লাগলে তুমি আর্কাইভ ক্লাসে, আমার রেগুলার ক্লাস নেওয়া আছে, আমি কৌণিক অংশের পুরোটা ক্লাস নিয়েছিলাম গত বছর আর্কাইভ ক্লাসে, তো সেই অংশটা দেখলেও তুমি ফুল ক্লিয়ার হয়ে যাবে। সবাই তুলছো? তোলা হলে বলিও, তোলা হলে বলবা। ঠিক আছে, এখানে কি দেওয়া বলো? 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্বের একটি গ্রহের চারপাশে, মানে রো দেওয়া আছে, একটি ক্ষুদ্র উপগ্রহ ঘুরছে। তাহলে আমি একটা গ্রহ আঁকি আগে, এই হচ্ছে আমার গ্রহ, এই গ্রহের চারপাশে একটা কি ক্ষুদ্র উপগ্রহ ঘুরতেছে। এটা ধরো ক্ষুদ্র উপগ্রহটা, ক্ষুদ্র একটা উপগ্রহ ঘুরতেছে। বলছে তার কক্ষপথের ব্যাসার্ধ, মানে এই ক্ষুদ্র উপগ্রহটা যে ঘুরতেছে না, তার কক্ষপথের ব্যাসার্ধ বা ঘূর্ণন ব্যাসার্ধ যেটা গ্রহের ব্যাসার্ধ অপেক্ষা সামান্য বেশি। গ্রহের ব্যাসার্ধ অপেক্ষা কি সামান্য বেশি, এইভাবেই আঁকছি। দেখো, এইটা হচ্ছে গ্রহের ব্যাসার্ধ, ঠিক আছে, আর এইটা হচ্ছে কি
এই যে এই জিনিসটা যেটা আঁকলাম, এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বা কক্ষপথের ব্যাসার্ধ। কৃত্রিম উপগ্রহের কি, কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা কক্ষপথের ব্যাসার্ধ, যেটাকে আমরা মনে আছে কি বলতাম, কক্ষপথের ব্যাসার্ধ কি দিয়ে প্রকাশ করতাম, আর প্লাস এইচ। বলছে আর থেকে আর প্লাস এইচ সামান্য বেশি, এই কথাটার মিনিং আছে, এই কথাটা বুঝতে হবে, প্রশ্নের ভাষার মারপ্যাচ বুঝতে হবে। এই যে সামান্য বেশি, এই কথাটা দিয়ে আসলে সে কি বোঝাচ্ছে জানো, এই কথাটা দিয়ে বোঝাচ্ছে যে এইচ এর ভ্যালু প্রায় শূন্য। সামান্য মানে গণনার যোগ্য না, এতটা কম মান, গণনাই করতে পারবা না, এত সামান্য মান। তো এইচ এর ভ্যালুটা নগণ্য, এটাই বোঝাচ্ছে, মানে যেটা বোঝাতে যাচ্ছে সে, সেটা হচ্ছে আর প্লাস এইচটা প্রায় আর এর সমান, এইচ এর ভ্যালু প্রায় জিরোর সমান। ঠিক আছে, সমান সমান মিন্স কি, প্রায় আর কি, প্রায় সাইনটা। ওকে, এই কথাটাই বুঝতে হবে কি সেকেন্ড লাইনটা থেকে। তো এই সকল ম্যাথের জন্য দেখছো, না করলে কিন্তু জীবনও পারতা না এগুলো, করে গেলেই কিন্তু বুঝতে হবে ভাষার মারপ্যাচ, করে গেলেই বুঝতে পারবো যে ভাষার মারপ্যাচগুলো কেমন থাকতে পারে। তো এরকম সামান্য বেশি, অতি অল্প পরিমাণে বেশি, এই রকম থাকলে বুঝতে হবে আসলে ওই বেশির পরিমাণটা জিরো। কতটুকু বেশি, বেশির পরিমাণটা জিরো, গণনার যোগ্য না। হ্যাঁ, 0.0000000 সামথিং এরকম টাইপের বেশি, তো এটা গণনারই যোগ্য না। বলছে উপগ্রহের পর্যায়কাল নির্ণয় করো। উপগ্রহের পর্যায়কাল মানে টি বাইর করতে বলছে। তাহলে দেখো এই ম্যাথটা কিন্তু অ্যাকচুয়ালি সোজা, খালি ভাষার একটা মারপ্যাচ ছিল, আর কিছুই না। টি এর সূত্র কি ছিল মনে আছে, টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার কি ছিল, আর প্লাস এইচ হোল কিউব ডিভাইড বাই কি জিএম, এই ফর্মুলা আমরা পড়ছি। তুমি এখানে যখন ভ্যালুগুলো বসাবা, ভ্যালুগুলো বসানোর সময় তুমি 2 পাই তো 2 পাই এর মতন থাকবে, রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব, এইচ এর ভ্যালু কি বসাবো, এইচ এর ভ্যালু কি বসাবো না, এইচ এর ভ্যালু জিরো, এইচ এর ভ্যালু জিরো, এখানে জিরো বসবে, তাহলে আর কিউব হয়ে গেছে ডিভাইড বাই জি এম। এখন তুমি এই জায়গায় বাকি ভ্যালুগুলো বসাই দিবা, তাহলেই জব ডান। বাকি ভ্যালুগুলো বসাই দাও, আর এর ভ্যালু বসাই দাও, আর এর ভ্যালু কত, আচ্ছা আর এর ভ্যালু কি দেওয়া আছে আসলে, আর এর ভ্যালু কি দেওয়া আছে, দেওয়া নাই। কি করা যায়, আর এর ভ্যালু যদি দেওয়া না থাকে কি করা যায়, টি যদি বের করতে চাও তুমি একটা কাজ করতে পারো, এই যে আর কিউব থাকুক, জিও থাকুক, হ্যাঁ, গ্রহের ভর যেটা আছে এই ভরকে ঘনত্বের মাধ্যমে নিয়ে আস। আমরা সবাই এই জিনিসটা তো জানি, ভর ইজ ইকুয়াল টু কি, ঘনত্ব ইন্টু আয়তন, এরকম একটা ফর্মুলা পড়ছি। আর নর্মালি গ্রহগুলা কি শেপের হয়, গোলক শেপের হয়, গোলক শেপের বস্তুগুলার আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব। লেখা যায় এটা, ভিটাকে মানে ভলিউমটাকে আমরা এইভাবে লিখলাম, গ্রহের আয়তন, গ্রহের আয়তনের সূত্র হচ্ছে গোলকের আয়তনের সূত্র, অর্থাৎ 4/3 পাই আর কিউব। তারপরে আসো এই যে টি যেটা আছে, টি থাকবে ইজ ইকুয়াল টু টুয়াইস পাই, এই যে এখানে আগে ভ্যালুটা লিখে দিই, এই যে জি এর জায়গায় 4/3 পাই আর কিউব। তাহলে দেখো এখন তোমার এই জায়গায় কি অ্যাকচুয়ালি আর এর ভ্যালু লাগে, লাগে না, আর কিউব কাটাকাটি চলে যায়, আর কিউব যদি কাটাকাটি চলে যায়, নিচে কি আছে 4/3 পাই, তো তাহলে এরকম কিছু আসে, 4/3 পাই এরকম কিছু আসে। তাহলে এই জিনিসটা লিখে রাখো, তাইলেই হবে, নিচে হচ্ছে উপরে চলে যাবে 3, নিচে হচ্ছে 4g কত পাই, এই তো। তাহলে বাকি জিনিসটা আর কিছু বলা লাগবে না, আশা করি সবগুলার ভ্যালুই জানো, বসায় দাও চলে আসবে মান, সবগুলোর ভ্যালুই জানো বসায় দাও, তাহলেই মান চলে আসবে। টুয়াইস পাই রুট ওভার 3 ডিভাইডেড বাই 4 ইন্টু 6.67 ইন্টু 10⁻11, আর পাই তো পাই রুটের মধ্যে থাকলো, তাহলে আসলো কত দেখো, কত আসছে তোমাদের অ্যান্সার একটু দেখো তো, 4g পাই 6.67 ইন্টু 10⁻11 ইন্টু পাই। আচ্ছা রো কোথায়, একজন ও সরি সরি, এর জন্যই তো বলি যে মান মিলতেছে না কেন, রো তো থাকবে 4/3 পাই, আমি এম এর জায়গায় রো ভি, এই যে রো তো লিখিনি, রোটা লিখতে হবে, রোটা লিখতে হবে এই জায়গায়। ঠিক আছে, রো এর ভ্যালু বসাই দাও, রো এর ভ্যালু কত বসাবা, রো এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব, রাইট, এটাকে এসআই এককে নিয়ে বসাইতে হবে, এসআই এককে নিয়ে যদি বসাও তাহলে কি লিখতে পারো, এরকম লিখতে পারো 10 গ্রাম পার 1 সেন্টিমিটার কিউব, রাইট।
এসআই এককে নিচ্ছি এটাকে। এসআই এককে নেওয়ার জন্য 10 গ্রামকে এসআই এককে নিলে কেজি লিখবো, 10 × 10⁻³ কেজি। সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউবকে তুমি যখন মিটার কিউবে নিবা কি দিয়ে গুণ দিবা? সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নেওয়ার জন্য 10⁻² ইন্টু, বা এভাবে লিখে রাখো একবারে ডিরেক্ট 10⁻⁶ মিটার কিউব। এগুলা জিনিস মনে রাখতে হবে যে 1 সেন্টিমিটার কিউব সমান সমান 10⁻⁶ মিটার কিউব। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গায় যদি হিসাব করো তাহলে কত, একটা 10⁻³ থাকবে আর কেন, জিনিসটা এরকম হবে 10 × 10⁻⁻, মাইনাস মাইনাস প্লাস, তো +3 হয়ে যাবে, 10⁻³ +6, তাহলে এটা +3 হয়ে যাবে এত kg/মিটার কিউব। দেখো তো এরকম কিছু আসছে কিনা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন তুমি এখানে ভ্যালুগুলো বসায় দাও, তাহলেই দেখবা ম্যাথ মিলে গেছে। রো এর জায়গায় 10 × 10⁻³ সরি 10 × 10⁻³ মাইনাস না, তাহলে 3759 এরকম কিছু আসছে। অতএব t ইজ ইকুয়াল টু 3759 এত সেকেন্ড। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? আচ্ছা, ইমরান আজাদ বলছো রিপিট। ওকে, দেখো প্রথমত এই জিনিসটা মধ্যে একটা জাস্ট ভাষার মারপ্যাচ আছে, আর কিছু নাই, আর কিছু নাই, একটা ভাষার মারপ্যাচ ছাড়া এই ম্যাথে কোনো প্যাচই নাই। নর্মালি ম্যাথগুলোতে কি হইতো, কৃত্রিম উপগ্রহটা একটা সার্টেন হাইটে থাকতো, হাইট দেওয়া থাকতো। আমার এই ম্যাথে হাইটটা দেওয়া নাই। কি বলা আছে, বলছে এই যে কৃত্রিম উপগ্রহটা ঘুরতেছে, ঘোরার সময় তার কক্ষপথের ব্যাসার্ধ কি, এই ব্ল্যাক যে বৃত্তটা এটা হচ্ছে তার কক্ষপথ। হ্যাঁ, এই কক্ষপথের ব্যাসার্ধ কত, r+a, যেটা আমরা জানি অলরেডি। আর এই গ্রিন কালারটা কি, গ্রহটা, ক্যাপিটাল আরটা হচ্ছে গ্রহের ব্যাসার্ধ। তো বলছে কক্ষপথের ব্যাসার্ধটা গ্রহের ব্যাসার্ধ অপেক্ষা সামান্য বেশি, কিন্তু কতটা বেশি বলে নাই। এটাই হচ্ছে প্রশ্নের একটা মারপ্যাচ, যে যদি তোমাকে সামান্য বেশি, অতি অল্প পরিমাণের বেশি, এই রকম কথাগুলো বলা থাকে এই ম্যাথের মতন, তাহলে বুঝতে হবে ওই পরিমাণটা কত, সামান্য পরিমাণটা কত, সামান্য পরিমাণটা অলমোস্ট জিরো। সামান্য পরিমাণটা কি, অলমোস্ট জিরো, মানে এটাকে শূন্য ধরে ম্যাথটা করবা, মানে তুমি যখন ম্যাথ করবা এটাকে শূন্য ধরবা। ঠিক আছে, তাহলে এই ম্যাথে এইচ এর ভ্যালু প্রায় শূন্য, মানে শূন্য ধরবো। আমরা টি এর সূত্র জানি, টি এর সূত্র লিখছি, কারণ আমার টি বের করতে বলছে এই ম্যাথে। টি এর সূত্রে এইচ এর জায়গায় জাস্ট 0 বসাই দিছি, আর কিছুই করি নাই। এরপরে এইরকম একটা রাশি আসছে। এখন দেখো এই রকম রাশি আসার পরে আমার আর তো দেওয়া নাই, কিন্তু ঘনত্ব দেওয়া আছে। আমি এম বা ভর, কার ভর, এটা গ্রহের ভর, গ্রহের ভরকে লিখতে পারি ঘনত্ব ইন্টু আয়তন, লিখছি। আয়তন, গ্রহ কি শেপের হয়, গোলক শেপের হয়, তাই গোলকের আয়তনের সূত্র দিয়ে দিছি 4/3πr3। রো 4/3πr3, এই জিনিসটা এই জায়গায় বসে গেছে। এই যে এম এর জায়গায় 4/3πr3 ইন্টু রো, মানে এম ইজ ইকুয়াল টু এই জিনিসটা না, এম ইকুয়াল টু এই জিনিসটা বসে গেছে। আর কিউব চলে গেছে, আর কিউব চলে যাওয়ার পরে এই রকম একটা রাশি থাকে। তাহলে রো এর ভ্যালু তো জানোই, 10 গ্রাম/সেন্টিমিটার কিউব। তো গ্রাম/সেন্টিমিটার কিউবকে আমি কিসে নিছি, এসআই এককে নিছি। এসআই একক কি, ঘনত্বের, kg/মিটার। কিভাবে নিছি, 10 গ্রাম/সেন্টিমিটার, এটাকে বলা যায় 10 গ্রাম/1 সেন্টিমিটার কিউব, তাই তো। 10 গ্রামকে কেজিতে নাও, 1 সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নাও, তাহলে এই কাজ শেষ। গ্রাম রে কেজি, সেন্টিমিটার কিউবকে মিটার কিউব। গ্রামকে কেজিতে কিভাবে নিছি, 10 × 10⁻³ কেজি। 1 সেন্টিমিটার কিউব, এটাকে কি লিখছি, 10⁻⁶ মিটার কিউব। এগুলো মনে রাখতে হবে, 1 সেন্টিমিটার কিউব যে 10⁻⁶ মিটার কিউব, এটা কিন্তু তোমাকে বলে দিবে না, এটা মনে রাখতে হবে আর কি নিজেদের। হ্যাঁ, দিলা, দেওয়ার পরে তুমি এই ভ্যালুটা পাইছো রো এর ভ্যালু হিসেবে, তো রো এর ভ্যালুটা এখানে এসে বসাই দিছো। জি এর ভ্যালু জানো, পাই এর ভ্যালু জানো, রো এর ভ্যালু জানো, 3 তো 3 বসাই দিলে এটা চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পারছো? একদম বলছো ভাই দুইটাই যদি সিজিএস একক বসে তাহলে সমস্যা হবে না, সমস্যা হবে না। তুমি ইদার সব সিজিএস এ রাখবা অথবা সব এসআই এককে রাখবা। আমি সব এসআই এককে নিয়ে করছি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার চলো সামনের দিকে আগাই। এই পর্যন্ত বুঝে গেলাম। হ্যাঁ, এই ম্যাথটা সবাই তুলে ফেলো ফার্স্ট। আচ্ছা, আজকে কি লাস্ট ক্লাস এই চ্যাপ্টারে? না না না, আজকে লাস্ট ক্লাস না, আরও একটা ক্লাস হবে। ইমরান বলছে ভাইয়া আমার নাম শুভ, একটু বলেন, বলে দিলাম।
লেখা হইলে বলিও, লেখা হলে বলবা। দেখো এখানে কি বলছে, একটি খুব ভারী নক্ষত্রের চারদিকে বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত একটি হালকা গ্রহের কথা কল্পনা করো। ফাইন। কক্ষপথের ব্যাসার্ধ আর এবং প্রদক্ষিণ কালটি যদি নক্ষত্র ও গ্রহের মহাকর্ষীয় আকর্ষণ বলটি আর টু দি পাওয়ার -5/2 এর সমানুপাতিক হতো, তাহলে পাওয়া যেত টি স্কোয়ার সমানুপাতিক আর টু দি পাওয়ার এন। এন এর ভ্যালু কত? মানে নর্মালি আমরা কি জানতাম, একদম বেসিক থেকে যদি বলি, নর্মালি আমরা এই জিনিসটা জানতাম সবাই যে মহাকর্ষ বল, যে একটা গ্রহ বা একটা নক্ষত্র আর তার পাশের যে গ্রহ, হ্যাঁ, বা একটা খুব ভারী নক্ষত্রের চারদিকে একটা হালকা গ্রহ, এটা হচ্ছে দুইটাই গ্রহ, এটা হচ্ছে একটা গ্রহ, ঠিক আছে? এই গ্রহটা আর এইটা ধরো নক্ষত্র, এটা ধরো কি নক্ষত্র, তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা কি? সেই আকর্ষণ বলটা গ্র্যাভিটেশনাল ফোর্স নামে পরিচিত। এই গ্র্যাভিটেশনাল ফোর্স এটা নর্মালি কিসের সমান? এই মানটা কিরকম? জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই কি দূরত্ব স্কোয়ার, তাই না? তাহলে এই এফ জি এর সাথে আর এর রিলেশনশিপটা কিরকম? ব্যস্তানুপাতিক সম্পর্কে, তাই না? বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্কিত। কিন্তু এখানে তোমাকে বলছে এই মহাকর্ষীয় আকর্ষণ বলটি কি আর এর সাথে টু দি পাওয়ার -5/2, মানে যেটা ট্রেডিশনাল ল না, ওই ট্রেডিশনাল লটা দিয়ে করতে না বলছে। তারা একটা ল এর প্রস্তাব করছে, যেই লতে গ্র্যাভিটেশনাল ফোর্স কিসের সাথে সমানুপাতিক, কিসের কি সম্পর্কিত আর এর সাথে এই রকম একটা সম্পর্কিত। নর্মালি কিন্তু আমরা সবাই জানি যে কি গ্র্যাভিটেশনাল ফোর্স হয় আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্কিত, অথবা এটাকে বলতে পারো এফ জি সমানুপাতিক আর টু দি পাওয়ার -2, কিন্তু ওইটা নিতে না বলছে, আর টু দি পাওয়ার -5/2 নিতে বলছে, ঠিক আছে? এটা তোমাকে ধরে নিতে বলছে এই প্রশ্নটাতে, মানে এই প্রশ্নটা একটু এক্সেপশনাল, মানে থিওরিটাই ওরা বানায় দিছে এই প্রশ্নটার মধ্যে। ধরে বলছে টি স্কোয়ার সমানুপাতিক আর টু দি পাওয়ার এন হইলে এন এর ভ্যালু কত জানতে। এই জিনিসটা দেখে কঠিন লাগতেছে না, কিন্তু আসলে একদম কঠিন না, তুমি জাস্ট বেসিক থিওরি দিয়ে আঁকাও। আমরা সবাই এই জিনিসটা তো জানি যে এই যে নক্ষত্রের চারপাশে গ্রহটা আবর্তন করতেছে, আবর্তন করার সময় তার যে কেন্দ্রমুখী বল থাকে, ওই তার উপরে যে ক্রিয়াশীল কেন্দ্রমুখী বল থাকে, এই কেন্দ্রমুখী বল আর তার যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই দুটো সমান। আমরা মনে আছে কিনা দেখো, কৃত্রিম উপগ্রহের জন্য যখন থিওরি দাঁড় করাইছি, প্রদক্ষিণ বেগের থিওরিটা আজকেই যখন দরকার হচ্ছে, আজকের ক্লাসের শুরুতে, তখন এফসি ইকুয়াল টু এফজি এই কথাটা কিন্তু লিখছিলাম ভাইয়া, কেন্দ্রমুখী বল মহাকর্ষ বলের সমান। এই কনসেপ্ট ধরে তুমি যদি আগাও, এই যে এফসি সমান সমান এফজি, তাহলে প্রশ্ন মতে কি দেওয়া আছে? প্রশ্ন মতে তোমাকে কি দেওয়া আছে? এফজি আর এর সাথে কিরকম সম্পর্কিত? আর টু দি পাওয়ার -5/2 এরকম সম্পর্কিত, তাই না? এই রকম একটা রিলেশনশিপে সম্পর্কিত, ঠিক আছে? এখন এফজি কে তুমি সূত্র ভাঙাইতে পারবা? এফজি কে তুমি সূত্র ভাঙাইতে পারো? এফজি কি? এফজি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সূত্র ভাঙাইতে পারবা, তাই না? এফজি হচ্ছে এফসি, কারণ এফজি আর এফজি সমান, তাহলে এফসি সমানুপাতিক আর টু দি পাওয়ার -5/2 লিখলে সমস্যা আছে কোনো? আমি কি করছি, প্রশ্ন মতে এটা দেওয়া গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে আর রিলেশনশিপ, যেহেতু এফজি আর এফসি সমান, যে কোনো কৃত্রিম উপগ্রহ তার গ্রহের সাথে কিন্তু কেন্দ্রমুখী বল আর গ্র্যাভিটেশনাল ফোর্স সমান করে থাকবে, তো এফজি এর জায়গায় এফসি লিখে দিছি। এখন আমার কিন্তু এফসি আর আর নিয়ে রিলেশনশিপ দাঁড় করাইলে হবে না, আমার কার মধ্যে রিলেশনশিপ দাঁড় করাইতে হবে? টি আর আর এর মধ্যে। আমার মাথাটা সবসময় এখানে কাজ করবে যে ডান পাশে আমি আর জাতীয় রাশি রাখবো, বাম পাশে আমি টি জাতীয় রাশি আনবো। টি জাতীয় রাশি আনার জন্য কিন্তু এই এফসি নিয়ে আসছি, এফজি দিয়ে কাজ করি না, এফসি নিয়ে আসছি। কারণ কি, তোমরা সবাই একটু আগে দেখছিলা যে এফসি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এরকম একটা সূত্র লেখা যায় কিনা? এম ভি স্কোয়ার বাই আর এরকম একটা সূত্র লেখা যায়। এফ জি এর জায়গায় এই সূত্রটা লিখে দিলাম, আর আছে আর থাকুক, আর টু দি পাওয়ার -5/2 আছে থাকুক, লিখে ফেলা যায়। আচ্ছা দেখো, এর আগ পর্যন্ত তোমরা সমান সমান দিয়ে ম্যাথ করছো, সমানুপাতিক দিয়ে মনে হয় কেউ কখনো ম্যাথ করো নেই। আজকে ক্লাসে আমি সমানুপাতিক দিয়ে ম্যাথ করা শেখাবো তোমাদের, মানে সমানুপাতিক সাইন
ব্যস্তানুপাতিক সাইন রেখে কিভাবে ম্যাথ করে। দেখো সমানুপাতিক সাইন ব্যস্তানুপাতিক সাইন রেখে ঠিক সমান সমান দিয়ে যেভাবে ম্যাথ করতে হয় সেরকম ভাবেই করবা, একটা জায়গায় খালি একটু একটা মানে সুবিধা পাবা সমানুপাতিক দিয়ে সাইন দিয়ে করলে। বলতেছি আমি, আসো দেখো তো এই সূত্রটা লিখলাম, লিখার পরে এম এটা কি ধ্রুবক রাশি না? এম কি ধ্রুবক কিনা, মানে এম মানে হচ্ছে নক্ষত্রের ভরটা যেটা, ওই গ্রহের ভর যেটা, এটা ধ্রুবক কিনা। এমন কি হয় ঘোরার সময় এম এর মানটা চেঞ্জ হবে? এম এর মানটা তো চেঞ্জ হচ্ছে না, এম এর মান তো যা আছে তাই থাকবে। সমানুপাতিক দিয়ে যদি কেউ ম্যাথ করো সুবিধাটা কি জানো? ধ্রুবকগুলারে আল্লাহর রাস্তে উঠাই ফেলতে পারবা, মানে তুমি ইজিলি উঠাই ফেলতে পারবা, কোনো জবাবদিহিতা নাই। নর্মালি কি হয় সমান সমান দিয়ে ম্যাথ করলে কাটাকাটি করে সহায় দিতে হয়, কিন্তু সমানুপাতিক দিয়ে সাইন দিয়ে ম্যাথ করলে কোনো যদি ধ্রুবক থাকে ধ্রুবকটা ডিরেক্ট সরাই ফেলবা। মানে আমি দেখো পরের লাইনে কি করতেছি, পরের লাইনে এই যে একটা ধ্রুবক ছিল এই ধ্রুবকটা আমি পাত্তাই দিব না। ভি স্কোয়ার বাই আর সমানুপাতিক কি আর টু দি পাওয়ার -5/2। ঠিক আছে, জাস্ট এমটা সরাই দিছি, গায়েব করে দিছি, কারণ কি এম ধ্রুবক, সাইড নোট দিয়ে দিবা জাস্ট এম ধ্রুবক। তুমি এভাবে ধ্রুবকগুলাকে পাত্তা না দিয়ে সরাই দিতে পারবা, কোনো সমস্যা নাই। সমান সমান সাইন হলে এটা পারতা না, সমানুপাতিক সাইন হলে এটা পারতা। ঠিক আছে, আচ্ছা এখন আসো এই আটটাকে পক্ষান্তর করে ওপাশে পাঠাইতে পারবা। এইগুলো ঠিক ইয়ার মতনই, মানে তোমরা যে পড়ছো না ওই সমান সমান দিয়ে যেভাবে ম্যাথ করতাম সেরকম গুলার মতনই। তাহলে দেখো আর এখানে ছিল, আর যখন ওপাশে যাবে আর কি হবে? গুণ হবে না? গুণ হবে, মানে গুণ আর এভাবে লেখার কথা, রাইট? আচ্ছা আর টু দি পাওয়ার -5/2 গুণ আর, আর মানে কি আর টু দি পাওয়ার 1 বলা যায়। এটার সাথে যদি গুণ থাকে একবারে কি ভাইয়া এই লেখাটা লিখলে কোনো সমস্যা আছে? একবারে কি ভাই এই লেখাটা লিখলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কারণ আর গুণ আকারে থাকা মিন্স আর টু দি পাওয়ার 1। আর পাওয়ার গুলা কি হয়, যদি কোনো দুইটা রাশি একই জাতীয় রাশি গুণ থাকে পাওয়ার গুলো যোগ হয়ে যায় গুণ থাকলে, তাই না? যোগ হয়ে গেছে। তাহলে আমি এই জিনিসটাকে কিরকম লিখে দিতে পারি? এই রকম লিখতে পারি কিনা, ভি স্কোয়ার সমানুপাতিক, এখানে যদি লসাগু করো তাহলে -5 + 2 মানে এই রকম আসবে -3/2। আসছে কিনা বলো? এই রকম আসছে কিনা বলো? আসছে? ওকে ফাইন। এই রকম যদি এসে থাকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ভি, আমার তো বাম পাশে ভি রাখলে হবে না, আমার টি আনতে হবে। আমি ভিকে কিভাবে টি বানাবো, ভিকে কিভাবে টি বানাবো সেই কাজটা চিন্তা করি। চলো ভিকে কিভাবে টি বানানো যায়। আমরা অলরেডি এই রকম একটা সম্পর্ক পড়ছি, এইরকম একটা সম্পর্ক পড়ছি কিনা বলো? আমরা যখন লিখছিলাম তখন r+h লিখতাম, তুমি বলতে পারো ভাই এখানে r+h লিখেন নাই কেন, r+hটা লিখি নাই কেন, তাই না? এখানে কক্ষপথের ব্যাসার্ধকেই সরাসরি আর বলা আছে। নর্মালি কিন্তু দেখো আমরা যখন থিওরিগুলো পড়ছিলাম তখন কিন্তু কক্ষপথের ব্যাসার্ধ ছিল r+h, বাট এই ম্যাথে পুরাটাই আর, মানে এই ম্যাথে এতটুকু যে এখান থেকে যে এই পর্যন্ত অংশ এটাকে নর্মালি যেটাকে আমরা r+h বলতাম এটাকেই কিন্তু আর বলা আছে এই ম্যাথে কক্ষপথের ব্যাসার্ধ, তাই আমি r+h লিখিনি, আর লিখছি। সূত্রটা ছিল এরকম যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু ব্যাসার্ধ, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু ব্যাসার্ধ, তাহলে ভি এর জায়গায় ভি আছে, ওমেগার জায়গায় 2π/T, আর ব্যাসার্ধর জায়গায় কি লিখলাম? ব্যাসার্ধ যেটা কক্ষপথের ব্যাসার্ধ, ঘূর্ণন ব্যাসার্ধ আর কি, ঘূর্ণন ব্যাসার্ধটা পুরাটাই আর। আচ্ছা এইটা লিখলে সুবিধাটা কি? এটা লিখলে সুবিধাটা হচ্ছে তুমি এখন টি কে এক পাশে করো, বাকি সব অন্য পাশে করে ফেলো। টি কে যদি এক পাশে করে বাকি সব যদি অন্য পাশে করে ফেলো, আচ্ছা ভি এ পাশে আছে, তো ভি এ পাশে আছে, ভি ইজ ইকুয়াল টু কত? 2π/T ইন্টু আর। আচ্ছা এই জায়গাটাতে তুমি ভি যেহেতু আছে ভিটাকে এই পাশে নিয়ে আসতে পারো, মানে ওই যে রাশিটা আছে এটাকে এর পাশে নিয়ে আসতে পারো, লিখে ফেলো। আমি জাস্ট কি করবো জানো? ভি এর জায়গায় এই জিনিসটা লিখে দিব, ভি এর জায়গায় এই যে 2π/T আর এই জিনিসটা লিখে দিলাম। আমি কিছুই করি নাই, জাস্ট ভিটা যে এত সমান এটাই লিখে দিছি, এখানেই আমি সব কাজ করব। এখন এটাতে কিন্তু স্কোয়ার আছে আর এ পাশে আর টু দি পাওয়ার -3/2 আছে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই যে ঘটনাটা, এই ঘটনাটা তুমি এক কাজ করতে পারো, টি স্কোয়ারটা যেটা টি স্কোয়ার দিয়ে দিতে পারো, মানে স্কোয়ারটা ভেতরে দিয়ে দিতে পারো। দিয়ে দাও তো একটু দেখি কি আসে। 4π² / T² r² সমানুপাতিক কি আর টু দি পাওয়ার -3/2 এরকম কিছু আসে। আবারও সেই সমানুপাতিকের ধর্মে চলে যাব, সমানুপাতিকের ধর্মে আবারও চলে যাব। সেই ধর্মটা কি ছিল সমানুপাতিকের? যদি কোনো ধ্রুবক রাশি থাকে সেই ধ্রুবক রাশিটাকে না বলে কই সরাই দেওয়া যায়,
সেই ধ্রুবক রাশি, এখানে যেমন এইটা ধ্রুবক রাশি, রাইট, 4π² এটা ধ্রুবক রাশি, এটাকে সমানুপাতিককে দিয়ে যখন ম্যাথ করতেছো এটা কিন্তু তুমি সরাই ফেলতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি সরাই ফেলতে পারো, কাউকে কোনো জবাবদিহি করতে হবে না। তুমি এটাকে যদি সরাই ফেলো, এটাকে সরাই ফেললে জিনিসটা কি আসে, বাম পাশে আসে r²/t², ডান পাশে আসে r⁻³ রাইট, এরকম একটা জিনিস আসে। এখন তুমি একটা কাজ করবা, টি গুলার এক পাশে করবা, বাকি সবগুলাকে অন্য পাশে পাঠিয়ে দিবা। টি গুলাকে এক পাশে করবা, বাকি সব অন্য পাশে করে দিবা, তাহলে ওইখানে 1/t² আছে, থাকবে r² এ পাশে চলে যাবে, r² কি এ পাশে চলে যাবে, তাহলে r² কিন্তু এখানে গুণ আকারে ছিল, এখানে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে এখানে r⁻³ ছিল, এটার সাথে ভাগ দিয়ে r², রাইট, ভাগ আকারে চলে আসছে। আচ্ছা, ভাগ দিয়ে যদি r² থাকে, যেমন আমরা একটু আগে গুণ দিয়ে যখন r ছিল +1 দিছি, ভাগ দিয়ে যদি r² থাকে, এটাকে কি বলা যায় বলো তো? এটাকে -2 বলা যায় না? -2 বলা যায় কিনা? -2 বলতে পারবা, তাই না? আচ্ছা, -2 যদি বলো, তাহলে দেখো বাম পাশে কি আছে, 1/t², ডান পাশে কি, এই জিনিসটা যদি একটু হিসাব করো, হিসাব করলে দেখবা কি আসতেছে, r⁻⁻ তো দুইটার মধ্যেই আছে, তাহলে মাইনাস কমন নিয়ে 3/2 + 2 এরকম কিছু আসবে, 3 মাইনাস মাইনাস মানে 4 হয়ে যাবে আর কি, এরকম এরকম একটা জিনিস আসবে, ঠিক আছে, ক্লিয়ার? মাইনাস কমন নিয়ে এইরকম একটা জিনিস আছে, মানে 7/2 আসবে। তাহলে আমি যদি লিখি, লিখলে এই রকম লিখতে পারবো, 1/t² সমানুপাতিক r⁻⁻7/2। এখন আমার তো 1/t² ফরম্যাটে রাখতে বলে নাই, আমাকে কি ফরম্যাটে রাখতে বলছে, t² ফরম্যাটে রাখতে বলছে। আমি এটাকে কি করব, বিপরীতীকরণ করে দিব। এটাকে আমি কি করে দিব, বিপরীতীকরণ করে দেব। বিপরীতীকরণ করে দিলে এখানে এইটা 1/t² হয়ে যাবে t², এইটা হয়ে যাবে কি 1/r⁻⁷/2। আমি দুইটাকেই 1/ করে দিছি, দুইটাকে কি করে দিছি, 1/ করে দিছি, তাহলে 1/t² হয়ে গেল t², আর এইটা হয়ে গেল 1/r⁻⁷/2। 1/r⁻⁷/2 এটাকে কি এইরকম লেখা যায়, r⁻⁷ শুধু 7/2, 1/r⁻⁷/2 বা 1/x² কে যেমন x⁻² লেখা যায়, 1/x⁻² কে যেমন x² লেখা যায়, তেমনি 1/r⁻⁷/2 কে শুধু 7/2 লেখা যায় কিনা, লেখা যায়। t² সমানুপাতিক কি r⁻⁷/2 লিখতে পারি। তাহলে দেখো এখন কি এটার সাথে তুলনা করা যায় কিনা, হ্যাঁ, এখন তুলনা করার মতন চেহারায় আসছে। বাম পাশে t² আছে কিনা, ইয়েস, বাম পাশে t² আছে। ডান পাশে r⁻something আছে কিনা, ইয়েস, ডান পাশে r⁻something আছে। তাহলে তুলনা করো, তুলনা করলে n = কত, তুলনা করলে n = কত, 7/2 না? তুলনা করলে n = কত, 7/2। তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে কি 7/2। তো ফার্স্ট টাইম একটা ব্যতিক্রমী ম্যাথ করলা তোমরা, রাইট? এতদিন পর্যন্ত তোমরা সমান সমান দিয়ে ম্যাথ করতা, আজকে সমানুপাতিক সাইন দিয়ে কিভাবে ম্যাথ করতে হয় সেটা দেখালাম। বেসিক্যালি কোনো পার্থক্যই নাই, এখানে আরো সুবিধা আছে। সুবিধাটা কি, যদি কোনো ধ্রুবক থাকে, সমানুপাতিক সাইন থাকলে ধ্রুবকটাকে না বলে কয়ে তুমি সরাই দিতে পারো। সমান সমান থাকলে কি দুই পাশ থেকে কাটাকাটি করতে হইতো, বাট সমানুপাতিক থাকলে তোমার কাটাকাটিও করতে হবে না। এই পাশে ধ্রুবক আছে, সরাই দাও, এইটা ধ্রুবক আছে, সরাই দাও, ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? এখন শুরুর কনসেপ্টটুকু রিক্যাপ। আচ্ছা, এই যে ম্যাথটা, এই ম্যাথটা আসলে কোন কনসেপ্টের ম্যাথ ফার্স্টে বুঝতে হবে। এটা কি একটা গ্রহের বা একটা নক্ষত্রের চারপাশে একটা গ্রহ ঘুরতেছে, সহজ কথায় কৃত্রিম উপগ্রহের মতন একটা কনসেপ্ট, তাই না? যে কোনো একটা মহাজাগতিক বস্তুর চারপাশে যদি আরেকটা মহাজাগতিক বস্তু ঘোরে বা আরেকটা কৃত্রিম বস্তু ঘোরে, বৃত্তাকার পথে ঘোরে, তাহলে তার জন্য কৃত্রিম উপগ্রহের সূত্রগুলা প্রযোজ্য হবে। যেমনটা আমরা করছিলাম না, দেখো পৃথিবীর চারপাশে চাঁদ যখন ঘুরতেছে, চাঁদের উপরে কৃত্রিম উপগ্রহের সূত্রগুলা কাজ প্রযোজ্য হচ্ছিল না, প্রযোজ্য হচ্ছিল। তাহলে এই ম্যাথেও নক্ষত্রের চারপাশে গ্রহ ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে, এরকম একটা কনসেপ্ট আমরা এইচএসসিতে পড়ছি কোথায়, কৃত্রিম উপগ্রহতে। তাহলে কৃত্রিম উপগ্রহ সূত্রগুলো এখানে প্রযোজ্য হবে। ফাইন। কৃত্রিম উপগ্রহের থিওরিটা যখন পড়ছি তখন এইরকম একটা লাইন পড়ছিলাম, কেন্দ্রমুখী বল আর গ্র্যাভিটেশনাল ফোর্স পরস্পর সমান। এটা একটা লাইন পড়ছিলাম না? এই জিনিসটা পড়ছি। এখন আমার প্রশ্নে দেওয়া আছে মহাকর্ষ আকর্ষণ বল। মহাকর্ষ আকর্ষণ বল মানে কি, গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স আর এর সাথে r⁻⁵/2 এর সাথে সমানুপাতিক। এই লেখাটা প্রশ্ন মতে দেওয়া আছে, লিখলাম।
এরপরে এফ জি আর এফ সি যেহেতু সমান, এফ জির জায়গায় এফ সি লিখে দিলাম। তুমি বলতে পারো ভাই এইটা কেমনে বুঝলেন এফ জির জায়গায় এফ সি আনতে হবে, অন্য কিছু দিয়ে কেন চিন্তা করলাম না? দেখো আমার মাথায় এই এই জিনিসটা মিলাইতে হবে, পর্যায়কাল আনতে হবে এই পাশে, ব্যাসার্ধ আনতে হবে এই পাশে। ডান পাশে অলরেডি ব্যাসার্ধ আছে, এটা নিয়ে চিন্তা নাই। এ পাশে পর্যায়কাল বানাইতে হবে। গ্র্যাভিটেশনাল ফোর্স জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার, ওখানে কি তুমি কোনোভাবে পর্যায়কাল রাশিটাকে আনতে পারবা? পারবা না। তুমি এফ জি ইজ ইকুয়াল টু এফ সি সেন্ট্রি পেটাল ফোর্স অর্থাৎ কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলের সূত্রের মধ্যে পর্যায়কাল আসা যাবে, তো তুমি এফ জি কে তাই এফ সি দ্বারা রিপ্লেস করছো। এরপর আসো এফ সি সূত্র ভাঙাইছো, এম ভি স্কোয়ার বাই আর। সূত্র যখন ভাঙাইছো এম ধ্রুবক, সমানুপাতিক থাকলে ধ্রুবক সাইন ধ্রুবক রাশিটা সরাসরি সরাই দিতে পারো, সরাই দিছো। ঠিক আছে, কাটাকাটি না, কিন্তু এটা সরাই গেছে, জাস্ট চলে গেছে। চলে যাওয়ার পরে ভি কে এক পাশে রেখে আরেক পাশে আর দিয়ে তুমি জাস্ট ভি এবং আর এই ফরম্যাটে সম্পর্কটা দাঁড় করাইছো। এখন তোমার তো ভি রাখলে হবে না, টি রাখতে হবে। তো ভি কে কিভাবে টি তে বানানো যায়, এই সূত্রটা তোমরা আবার পড়ছো কি কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে, ভি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি ইনটু আর। ওই যে সূত্রটা, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এই জিনিসটাই ভি এর জায়গায় বসাই দিলা। স্কোয়ার ছিল, স্কোয়ার করলাম। স্কোয়ার করার পরে 4 পাই স্কোয়ার আসছে, 4 পাই স্কোয়ার আবার ধ্রুবক, সমানুপাতিক আর ধ্রুবক চলে গেছে, পরের লাইনেই দেখো সরাই ফেলছো। আর এখানে আর স্কোয়ার বাই টি স্কোয়ার ছিল, থাকলো। আর স্কোয়ারটাকে ওপাশে নিছো, ভাগ আকারে চলে গেছে, ভাগ আকারে মাইন্স পাওয়ারের হিসাবে বিয়োগ আকারে, পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেছে, আর টু দি পাওয়ার 2 ছিল, 2টা বিয়োগ হয়ে গেছে। 1 বাই টি স্কোয়ার ইকুয়াল সামথিং পাইছো, টি স্কোয়ার ইকুয়াল সামথিং বানাইছো বিপরীতীকরণ করে। তোমাকে টি স্কোয়ার ইকুয়াল টু সমানুপাতিক আর টু দি পাওয়ার সামথিং বানাইতে বলছে, বানাইছো তুমি। বানানোর পরে দুইটাকে ম্যাচ করো, পাশাপাশি রাখো, চিন্তা করো। এখানে টি স্কোয়ার সমানুপাতিক আর টু দি পাওয়ার এন, এখানে টি স্কোয়ার সমানুপাতিক আর টু দি পাওয়ার 7/2, তাহলে যাহাই এন তাহাই 7/2, তাহলে এন ইজ ইকুয়াল টু কত? 7/2। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? তাহলে এই ম্যাথটা কিন্তু আমি বলবো কনসেপ্ট, মানে হাই লেভেল কনসেপ্ট আর কি। হাই লেভেল মানে লাইক ধরো এটা থিওরিটা বানায় থিওরিটা দেওয়া হয়েছে, তাই না? এটা আইআইটিতে আসা একটা প্রশ্ন। সো আশা করি এই প্রশ্নটা যদি ভালো করে বুঝি তাহলে আমি এই টাইপের প্রশ্নগুলো পারবো। এরকম একটা প্রশ্ন করবা তোমরা, এরকম একটা প্রশ্ন দাও, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দাও, এরকম একটা প্রশ্ন হোমওয়ার্ক দিব। আচ্ছা একটু পরে আরেকটা কনসেপ্ট পড়ায় তারপরে হোমওয়ার্কটা দিব। এরকম একটা প্রশ্ন আরেকটা কনসেপ্ট পড়ায় হোমওয়ার্কটা দিব, ঠিক আছে? সবাই আরেকটা জিনিস হেডিং দাও, লিখো এনার্জি অফ এ স্যাটেলাইট, বা নিচে লেখো কৃত্রিম উপগ্রহের শক্তি। এটাই আমাদের লাস্ট কনসেপ্ট আজকের। হ্যাঁ, কৃত্রিম উপগ্রহের শক্তি, খুবই সহজ কনসেপ্ট। এটা খুবই সহজ কনসেপ্ট, তোমরা অলরেডি জানো, জাস্ট সূত্রটা বসানো আর কি, আর কিছু না। এই হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর চারপাশে এই হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ ধরো আবর্তন করতেছে, ঠিক আছে? পৃথিবীর চারপাশে একটা কৃত্রিম উপগ্রহ এইভাবে আবর্তন করতেছে, ঠিক আছে? আচ্ছা, এই যে আবর্তন করার সময় এই কৃত্রিম উপগ্রহটার শক্তি কত এটা আমার বের করতে হবে। হ্যাঁ, এই কৃত্রিম উপগ্রহটার শক্তি কত এটা আমি বের করব। আচ্ছা, এই কৃত্রিম উপগ্রহটার শক্তি কি কি শক্তি থাকতে পারে? প্রথমত একটা কৃত্রিম উপগ্রহের কি কি শক্তি থাকতে পারে? ফার্স্ট অফ অল সে ঘুরতেছে, তার একটা গতিশক্তি থাকা উচিত, তার একটা বিভব শক্তি থাকা উচিত, তাই না? একটা বিভব শক্তি থাকা উচিত, তার মোট শক্তি থাকা উচিত, তাই না? মোট শক্তি, টোটাল এনার্জি থাকা উচিত। মোট শক্তিটা কেমনে পাবো? যদি আমি কোনোভাবে গতিশক্তি পেয়ে যাই, বিভব শক্তি পেয়ে যাই, এই দুইটা জিনিস যদি যোগ করি তাইলেই আমি মোট শক্তি পেয়ে যাব, তাই না? খুবই সহজ জিনিস। দেখো এটা খুবই সহজ একটা কনসেপ্ট। এইটা কি গ্রহের ভর, আর কৃত্রিম উপগ্রহে তো নিজস্ব একটা ভর আছে, আছে কি না? স্মল এম। কৃত্রিম উপগ্রহে তো নিজস্ব একটা ভর আছে, ওটাকে ধরলাম কি? স্মল এম। দেখো গতিশক্তিটা, প্রথম গতিশক্তিটা একদম বাচ্চাও পারবে, একটা হাফ এম ভি স্কোয়ার, সবাই আমরা জানি গতিশক্তির ফর্মুলা এটা। এম হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভর আর ভি হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ, তাহলে এম এম এর মতন থাকুক। ভিটাকে আমরা সূত্র ভাঙাইতে পারি। সূত্র কি ছিল ভি এর? মনে করে দেখো, কৃত্রিম উপগ্রহের সূত্র কি ছিল? কৃত্রিম উপগ্রহের সূত্র ছিল এরকম না, জি এম ডিভাইডেড বাই কত? আর প্লাস এইচ, আর প্লাস এইচ, রাইট? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর, আর এই পর্যন্ত হচ্ছে এইচ, তাহলে আর প্লাস এইচ, ঠিক আছে? স্কোয়ার ছিল, স্কোয়ার থাকবে। তাহলে দেখো সূত্রটা কি আসে আলটিমেটলি, সূত্রটা কি আসে? জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কত? 2 আর প্লাস এইচ। দেখো তো এরকম একটা সূত্র আসে কিনা? আসছে, আসছে। এইটাই সূত্র, এই যে লেখাটা লিখলাম এইটাই সূত্র, এইটাই মনে রাখবা। ডিরেক্ট এই পার্টটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ,
হ্যাঁ, কিভাবে বের করতে হয় সেটাও দেখাই দিছি, বাট আমার পরামর্শ হবে এই জিনিসগুলা পরীক্ষা হলে এত বসানোর সময় পাবা না। হ্যাঁ, ডিরেক্ট মনে রেখে দিও। আচ্ছা, এরপরে আসি বিভব শক্তি, কৃত্রিম উপগ্রহের বিভব শক্তির আসি। আচ্ছা, কৃত্রিম উপগ্রহ তো একটা হাইটে আছে, তাই না? এই যে একটা হাইটে আছে, একটা পজিশনে আছে, এই পজিশনের বিভবের মান বের করলে কৃত্রিম উপগ্রহের ভরের মান দিয়ে গুণ দিয়ে দিলেই তো বিভব শক্তি পেয়ে যাবো। মনে করে দেখো, আমরা বিভব শক্তি বাইর করতাম গত ক্লাসগুলোতে, তার আগের ক্লাসগুলোতে, বিভবের মান গুণ ভরের মান, বিভব শক্তির মান এভাবে চলে আসতো। তো বিভবের মান কত? এই যে কৃত্রিম উপগ্রহের যে পজিশন, এই পজিশনে বিভবের মান কত? এই পজিশনে বিভবের মান, বিভবের রাশিমালা কি ছিল ভাইয়া? মাইনাস জি এম ডিভাইডেড বাই কত? যেই পজিশনে বিভবের মান বের করতে যাচ্ছ সেই পজিশন থেকে গ্রহের কেন্দ্রের ডিস্টেন্স, সেই পজিশন থেকে গ্রহের কেন্দ্রের ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত? আর প্লাস এইচ। আমাদের ফর্মুলা ছিল মাইনাস জি এম বাই গ্রহের কেন্দ্র থেকে যেই পজিশনে বিভব বের করো সেই ডিস্টেন্সটা, যেটা আমার এই কনসেপ্টে হচ্ছে আর প্লাস এইচ। আমার এই কনসেপ্টে কি আর প্লাস এইচ, তাই ভি এর জায়গায় সূত্র লিখে দাও মাইনাস জি এম ডিভাইডেড বাই কি? আর প্লাস এইচ। স্মল এম তো স্মল এর মতন থাকবে। তাহলে ফর্মুলা কিন্তু চলে আসছে, ফর্মুলা কি চলে আসছে? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই হচ্ছে সূত্র। এটা হচ্ছে কি? বিভব শক্তির সূত্র। বিভব শক্তি মাইনাস হয়, মাথায় রাখবা, কারণ আমরা অসীমের সাপেক্ষে সূত্রটা ক্যালকুলেট করি। অসীমের শক্তি শূন্য ধরে ওই পজিশনে, কৃত্রিম উপগ্রহের পজিশনে তার শক্তিটা ক্যালকুলেট করি। হ্যাঁ, একটা কৃত্রিম উপগ্রহের শক্তি, বিভব শক্তি মাইনাস 200 জুল, মানে কি জানো? একটা কৃত্রিম উপগ্রহের শক্তি মাইনাস 200 জুল, এটার মিনিং কি জানো? মাইনাসের মিনিং হলো এই কৃত্রিম উপগ্রহটাকে প্রসঙ্গতল মানে অসীম পর্যন্ত নিতে তোমার কাজ করতে হবে। কৃত্রিম উপগ্রহের নিজে কাজ করে যাইতে পারবে না। এই কৃত্রিম উপগ্রহ নিজে অসীমে যাইতে পারবে? পারবে না। তোমার কাজ করতে হবে। তোমার যে কাজটা করতে হবে এইটা বোঝাচ্ছে মাইনাস, যে তুমি কাজটা করবে, এজেন্ট কাজটা করবে, কৃত্রিম উপগ্রহ নিজে করতে পারবে না। আর কত পরিমাণের কাজ করতে হবে? জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর প্লাস এইচ পরিমাণের কাজ করতে। তাহলে মাইনাসের অর্থ হলো এই কৃত্রিম উপগ্রহের অসীম পর্যন্ত যাওয়ার জন্য নিজের শক্তি নাই, তোমার শক্তি ব্যয় করে তাকে নিতে হবে। কত শক্তি ব্যয় করে নিতে হবে? এই পরিমাণের শক্তি। নর্মালি কোনো একটা বস্তুর বিভব শক্তি প্লাস হওয়ার অর্থ হচ্ছে ওই বস্তুটার নিজস্ব শক্তি আছে কিসে যাওয়ার জন্য? ওই বস্তুটার নিজস্ব শক্তি আছে প্রসঙ্গ তল পর্যন্ত যাওয়ার জন্য। ধর এই হাইটে কোনো বস্তুর বিভব শক্তির মান হচ্ছে 200 জুল, মানে কি এই হাইট থেকে প্রসঙ্গ তল যদি কেউ এটা ধরে, এই হাইট থেকে এখানে বস্তুটা নিজেই আসবে, নিজেই 200 জুল কাজ করে আসবে, তোমার করতে হবে না। এটা হচ্ছে বিভব শক্তি প্লাসের মানে। আর মাইনাসের মানে কি? এটা নিজে নিজে আসতে পারতো না, তোমার নিয়ে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, গতিশক্তি জেনে গেছি, বিভব শক্তি জেনে গেছি, এই দুইটা যদি যোগ করো, এইটা আর এটা যদি যোগ করো, এই দুইটা যোগ করলে দেখো কি আসে? এইটা আর এটার মধ্যে কিন্তু বেশিরভাগই সিমিলার রাশি, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর প্লাস। এটা যদি কমন নাও, এবার যদি কমন নাও, যোগ করো, যোগ করলে দেখবা কি আসতেছে, এরকম কিছু আসবে। কমন নিছো? হ্যাঁ, কমন নিলে দেখো এইটাতে থাকে কি হাফ, এটা থাকে কি 1, তাই না? তুমি কিন্তু বেসিক্যালি যোগ করছো, কিন্তু বিয়োগ কেন হইলো? কারণ এটার সামনে বিয়োগ আছে, এইটা যোগ, এটা কিন্তু যোগে প্লাসে মাইনাসে মাইনাসই স্ট্যান্ড করে। জিনিসটা আলটিমেটলি সূত্র হিসাবে যদি বলো, এই রকম একটা সূত্র আসে। হাফ মাইনাস হাফ, হাফ মাইনাস 1 মানে কি? মাইনাস হাফ আসবে। হাফ মাইনাস 1 মিনস কি? মাইনাস হাফ আসবে, মানে মাইনাস থাকবে, হাফের জন্য 2টা আসবে। তাহলে এই হচ্ছে তোমার কি মোট শক্তির সূত্র, মোট শক্তির সূত্র। ঠিক আছে? তোমরা একটু নিজেরা একটু মান সূত্রগুলোর দিকে তাকাই দেখে বলো তো, সবার মধ্যে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর প্লাস এইচ, এই অংশটা কমন, এই অংশটা কমন। মানগতভাবে তুমি নিজে চিন্তা করো, মানগতভাবে এটা কি মিন করতেছে? গতি শক্তির মান আর বিভব শক্তি, মাইনাসটা ভুলে যাও একটু আপাতত জন্য, মাইনাসটা যদি ভুলে যাও, গতি শক্তির মান আর বিভব শক্তির মান কে বড়? বিভব শক্তির মান বড়। কতটুকু বড়? বিভব শক্তির মানকে অর্ধেক করলে গতিশক্তির মান আসে, তাই না? এই কথাগুলোও লিখে রাখো, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন যে কথাগুলো লিখেছি এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কি? গতিশক্তির মান, সাইন টাইন না, মান কি? বিভব শক্তির মানকে 2 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা, তাই না? রাইট? গতিশক্তির মান কি? বিভব শক্তির মানকে 2 দিয়ে ভাগ দিলে
যেটা আসবে সেটা। হ্যাঁ, এবার এটাকে এভাবেও লেখে, গতিশক্তির মান যেটা, মোট শক্তির মান সেটা, টোটাল এনার্জি। টোটাল এনার্জির মান কি একই না? এটা টোটাল এনার্জি, এটা কি টোটাল এনার্জি। দেখো দুইটার দিকে তাকায়, দেখো টোটাল এনার্জির দিকে তাকাও, গতিশক্তির দিকে তাকাও, পার্থক্য আছে একটাই খালি পার্থক্য, সেটা হচ্ছে একটা মাইনাস একটা প্লাস, কিন্তু মান সেম। হ্যাঁ, এটা কি পটেনশিয়াল এনার্জি। আর এটা কি কাইনেটিক এনার্জি, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো লিখে রাখো, ঠিক আছে। তাহলে এই সূত্রগুলো আমাদের ডিরেক্ট মনে রাখতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার চলো সামনের দিকে আগাই, আমরা একটা ম্যাথ করি বা এমসিকিউ করি। সবাই বলো এই এমসিকিউর অ্যান্সার কি হবে? এই এমসিকিউর অ্যান্সার কি হবে? অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট মুভিং ইন এ সার্কুলার অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ হ্যাজ এ টোটাল কাইনেটিক প্লাস পটেনশিয়াল এনার্জি অফ ম্যাগনিটিউড ই নট। ইটস পটেনশিয়াল এনার্জি ইজ, মানে কি বলা আছে? বলছে একটা কৃত্রিম উপগ্রহ, সে একটা সার্কুলার অরবিট, মানে চারপাশে ঘুরতেছে আর কি, একটা সার্কুলার পথ ধরে চারপাশে ঘুরতেছে। তার মোট শক্তির মান হচ্ছে ইনট, মানে বলা আছে ই টোটালের মান, মানে মডুলাস ইনট, ম্যাগনিটিউড মানে মান। হ্যাঁ, ইটস পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জিটা কত জানতে চাইছে। হ্যাঁ, আমরা সবাই একটু আগে একটা জিনিস লিখছিলাম, মনে আছে যে এটা লিখছিলাম না, যে ই কে এর মান ইজ ইকুয়াল টু ইপি এর মান বাই 2 ইজ ইকুয়াল টু ইটি এর মান। তোমার এখানে বেসিক্যালি এই দুইটা নিয়েই কাজ, তাই না? এই দুইটা নিয়েই কাজ। তাহলে ইটি এর মান যা, ইপি এর মানের অর্ধেক না, মানে জিনিসটা এভাবেও বলা যায় তো, যে পটেনশিয়াল এনার্জির মান ইজ ইকুয়াল টু কত, 2 টোটাল এনার্জির মান, বলা যায়, বলা যায়। তাহলে পটেনশিয়াল এনার্জির মান কত? ইটি টোটাল এনার্জির মান, টোটাল এনার্জির মান হচ্ছে ই নট, এটা না, এটা। এখন প্রশ্ন হলো, তোমাকে কি পটেনশিয়াল এনার্জির মান চাইছে নাকি পটেনশিয়াল এনার্জি কত চাইছে? দুইটা কিন্তু দুই জিনিস, পটেনশিয়াল এনার্জি কত আর পটেনশিয়াল এনার্জির মান কত, দুইটা কিন্তু আলাদা কথা। মান কত যদি বলে, তাহলে তুমি শুধু কি নিবা, শুধু ভ্যালুটা নিবা আর কি। আর যদি তোমাকে বলে যে কত, শুধু কত, তাহলে তুমি কি নিবা? তাহলে প্লাস মাইনাস সহ নিবা। তাহলে আমরা কি সবাই জানি যে পটেনশিয়াল এনার্জি কি হয়? মাইনাস হয়, মাইনাস হয় জানি না, মাইনাস হয়। তাহলে মাইনাস 2 ই নট, মাইনাস তো হয়, তাহলে মডুলাসটা সরাই দিলে কিন্তু মাইনাস তার থাকবে। তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, এটা সাবধান, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা আমরা শিখছি, পটেনশিয়াল এনার্জি 2 ইন্টু টোটাল এনার্জি লিখলাম, পটেনশিয়াল এনার্জির মান বের করলাম, পটেনশিয়াল এনার্জি কত? মাইনাস 2 ইন্টু ই নট। ওকে, ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্ক নাও, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা নেক্সট ক্লাসে করবো আমরা। আরো একটা হোমওয়ার্ক দিচ্ছি, স্ক্রিনশট উঠাও। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস লেখো, এইটা, এটাও একটা হোমওয়ার্ক, এটাও ভালো ম্যাথ। হ্যাঁ, ওই যে আজকে একটা সমানুপাতিক ব্যস্তানুপাতিকের ম্যাথ করাইছি না, এটা সমানুপাতিক ব্যস্তানুপাতিকের আরেকটা ম্যাথ। সমানুপাতিক ব্যস্তানুপাতিক সাইন দিয়ে এটা করতে হয়। হ্যাঁ, এটা নিজেরা ট্রাই করবা, এটা নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ। তাহলে তোমাদের সবাইকে কৃত্রিম উপগ্রহ কনসেপ্টটা নিয়ে যা যা ছিল সবগুলো জিনিস দেখাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা এই হোমওয়ার্কগুলো করে ফেললেই হয়ে যাবে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এগুলো, ঠিক আছে? আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে।